ওয়েলকাম টু আনফিল্টার্ড বাই সৌভিক পায়ালদি। ওয়ান্স এগেন অ্যাকচুয়ালি আগে তোমার সঙ্গে অনেকদিন আগে একটা শ্যুট হয়েছিল। তো বেসিক্যালি এখন কেমন আছো? আগেও ভালো ছিলাম, এখন খুব ভালো আছি। মানে তুমি লাস্ট টাইম যে কম্পিটিশনটা জিতলে সেটার নাম ছিল আইসিএন আইসিএন ইন্ডিয়া। ইন্ডিয়া। ওটা আস্তে আস্তে কথা বলবো। প্রথমে অ্যাকচুয়ালি আমি কথা বলি, তোমার ব্যাপারে কোনোদিন কথা বলা হয়নি, তোমার ব্যাপারে মানুষ জানে না, মানে জাস্ট দেখেছে তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছে। ইভেন আমি লাস্ট টাইম যখন রিয়েল এস্টেটে কলকাতায় জব করছিলাম, তখন আমি একটা অফিসে বসে ওখানে যখন ফোনটা আমি ঘাঁটছিলাম তখন তোমার প্রোফাইলটা আমি দেখছিলাম। মানে পডকাস্টের আমাদের কিছু ক্লিপস দেখছিলাম আর ফেসবুক প্রোফাইলটা তোমার দেখছিলাম, তখন আমাকে পাশ থেকে একজন বলছে, একে তুমি কি করে চিনো, এনাকে কি করে চেনো? আমি বলছি আমাদের ওখানের পায়েলদি তো, মানে ফিটনেস ট্রেনার। বলছে আমি তো মানে এনাকে অনেক দিন ধরে ফলো করি, কিন্তু মানে এরকম না যে সে কোনো বডি বিল্ডিং এ আছে, বাট তোমাকে মানুষজন মোটামুটি চেনে। তুমি আমাকে বলো যে তোমার ছোটবেলা থেকে আর্লি লাইফটা আমাদেরকে একটু শেয়ার করো, মানে বলো। জানি না আমরা কেউই তোমার আর্লি লাইফ সম্পর্কে। দেখো, ছোটবেলা থেকে বড় হওয়া বলতে মানে খুবই সাধারণভাবে বাড়ি খুব মধ্যবিত্ত। ঠিক আছে, আমার বাবা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে হাসপাতালে, সরকারি হাসপাতালের স্টাফ ছিলেন, সুপারভাইজার। মা তো হাউসওয়াইফ প্রপারলি। এবারে আমরা এক ভাই এক বোন। ভাই আর আমি পুরো লাইফটাই বলতে গেলে ছোট থেকে বড় হয়েছি পড়াশুনো নিয়ে। মানে ডান পিঠে ছিলাম বা চোখে প্রচুর স্বপ্ন, এরকম কিছু কখনো ভাবিনি। ছোট থেকে অ্যাজ ইউজুয়াল যেমন সাধারণ ছেলেমেয়েদের বড় করা হয়, আমাদেরও বড় করা হয়েছে। তবে ভাইয়ের থেকে বেশি আমার যদি বলো, মানে আমার পড়াশোনার প্রতি প্রচুর ন্যাক ছিল। মানে খুব স্টুডিয়াস, পড়তে ভালো লাগতো, গান শুনতে ভালো লাগতো। অনেক ছোট থেকেই মানে যোগার সাথে কানেক্টেড ছিলাম। যোগাসন শিখতাম, জিমন্যাস্টিক শিখতাম, খেলাধুলো করতাম। এবার যখন আস্তে আস্তে বড় হলাম, তখন মানে যখন স্বপ্ন দেখার বয়সে শুরু বলা চলে, তো তখন ইচ্ছে ছিল সত্যি কথা বলতে এয়ার হোস্টেস হওয়ার। ঠিক আছে? মানে আমার এখনো মনে আছে যখন মানে আমি 11 এ পড়ি, আ যখন বাইরে মানে মা-বাবার সাথে বসে থাকতাম, একটা প্লেন উড়ে যেত। তখনও বলতাম যে হয়তো আমি একদিন ওখানে যেতে পারবো। তো আফটার গ্র্যাজুয়েশন আমি চেষ্টা করেছিলাম। আমি এভিয়েশনে ভর্তি হয়েছিলাম। বাবা, মা দুজনেরই আপত্তিতে বলা চলে। বাবা তো খুবই আপত্তি করেছিল যে, "না, মেয়ে হয়ে ওইসব জায়গায় যাওয়া ঠিক না।" কিন্তু যাই হোক, যেহেতু একটা মাত্র মেয়ে, আমার জোরে বলো বা আবদারে বলো, তো আমি কলকাতা এভিয়েশন নিয়ে পড়াশুনো করেছি। এটা কেউ জানে না কিন্তু। ২ বছর আমি ওখানে পড়াশুনো করেছি। আমি ওখানে কিছুটা টাইম ট্রেনি হিসেবে জব করেছি এয়ারপোর্টে। দেন তারপরে আস্তে, আস্তে মানে যদি আমি এক্সপেরিয়েন্স শেয়ার করি ওই লাইনের, খুব বাজে। এক তো এটা কর্পোরেট সেক্টর, মানে মেয়েদের জন্য যথেষ্টই বাজে। খুব যে একদম ফিল্টার্ড জব বলা চলে না। ঠিক আছে? তো আমার মনে হলো কোথা থেকে গিয়েও যে হয়তো আমার জন্য বেসিক্যালি আমার জন্য বা আমার মতো মানে যারা ফ্যামিলিতে বিলং করে তাদের জন্য এই জবটা সেফ না। অ্যাকচুয়ালি তুমি কোন জবের কথা বলছো, মানে? এয়ার হোস্টেস, এয়ার হোস্টেস। এভিয়েশন। ওকে। ওকে? এইবারে সেখান থেকে আমি কুইট করি সত্যি কথা বলতে। মানে আফটার রিয়ালাইজেশন যে না, আমি এই জব করতে পারব না। ঠিক আছে? তার অনেক প্রস অ্যান্ড কনস ছিল, সেটা অনেকেই জানে হয়তো। ঠিক আছে? তো আমি আবার ব্যাক টু ঝাড়গ্রাম। দেন জব তো করতে হবে। মানে আমি ওরকম বেকার বসে থাকবো বা ধরো বিয়ে করে নেব, সংসার করব। আমি কখনো এরকম ছিলাম না। যে আমার বাবা-মা সবসময় একটা কথা বলত, "নিজের পায়ের মাটি সবসময় শক্ত রাখবি।" এটা আমি আমার মেয়েদের, স্টুডেন্টদের বা আমার মেয়েকে এটা আমি এখন থেকে বলি। ঠিক আছে? তখন আমি পড়াশুনো করলাম এসএসসি নিয়ে, স্কুল টিচার। যেটা আমার 2nd ড্রিম বলা চলে। তো যাই হোক, ওটা নিয়ে পড়াশুনো করি, ওটা নিয়ে এগিয়ে যাই। আফটার অল আমি বহুবার ফেলিয়ার হয়েছি। এসএসসি দিয়েছি, ভাইভাতে কেটেছি, রিটেনে কোয়ালিফাই করিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এসএসসি পেয়েছি। আমার 10 ইয়ার্স এখন সার্ভিস। আর এখন আমি খুব ভালো বলতেই চলে একটা স্কুল টিচার আরকি। সাকসেসফুল স্কুল টিচার। তো এটাই একটা মানে খুব এক্সট্রা অর্ডিনারি লাইফ কিছু নেই। যেটুকু স্বপ্ন দেখেছি, চেষ্টা করেছি, পরিশ্রম করেছি। আর খুব সাপোর্ট পেয়েছি আমার মা-বাবার। মানে এখনো পাচ্ছি। মানে কখনো এমন নয় যে চেয়েছি সেখানে আমাকে ডিমোটিভেট করেছেন। ঠিক আছে? বলে না, ফ্যামিলি সাপোর্ট হচ্ছে তোমার ব্যাকবোন। তুমি আমি এত নেগেটিভিটি, এত কন্ট্রোভার্সি, এত হেট কমেন্টস আমি ডিল করি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। একটাই থিংকিং, সিম্পল থিংকিং, যে তোমাকে খারাপ কিছু বলছে, তোমাকে জাজ করতে হবে সে তোমার কে? তুমি যাকে চেনো না, তুমি যাকে জানো না, তোমার সাথে কোনো রিলেশন নেই। তো তুমি তার কথায় গায়ে লাগাবে?
এটা তো সবথেকে বড় বোকামি। তোমার যেখানে ফ্যামিলি সাপোর্টে আছে, তোমার হাজবেন্ড সাপোর্টে আছে, তুমি নিজে খুব স্ট্রং মাইন্ডের একটা মেয়ে বা ছেলে, তো তোমাকে ইজিলি সবকিছু ডিল করতে হবে। এটা কি তোমার আফটার যখন তুমি ঢুকলে বডি বিল্ডিং এ, যখন তুমি এই চ্যাপ্টারটাতে এন্টার করলে, তখন থেকে কি হেডটা আরো বেড়ে গেছে? অনেক বেশি। মানে এটা কি মেয়ে হয়ে তুমি হ্যাঁ, অনেক এই বেশি। এবার এক্ষেত্রে তোমাকে একটা আমি কারণ বলি। যখন আমি ফিটনেসে ঢুকেছিলাম, মানে জাস্ট আমি কি মানে তোমাকে আমি আগের বলেছিলাম পডকাস্টে যে আমি জাস্ট ওয়েট লসের জন্য ঢুকেছিলাম। কোনো ফিটনেস ট্রেনার হব, বডি বিল্ডিং করব, আমার মনের মধ্যে মানে 1% ও থিংকিং ছিল না। হুম, ঠিক আছে? তখন কিন্তু মানে আমাকে কেউ চিনতো না। বোঝা গেল? আমাকে কিন্তু আমার বাবার নামে চিনতো সবাই। তপন মল্লিকের মেয়ে। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে বলো, আমাকে কজন চেনে? আমি তো জাস্ট ধরো একটা মানে প্রাইভেট বাসে যাই, হুম, স্কুল করি, চলে আসি। আমার ডেইলি রুটিন এটা। আমায় কে চেনে? পাবলিক ফিগার তো আমি নই। হুম, ঠিক আছে? হয়তো কোনো টিচারই সেরকমভাবে পাবলিক ফিগার হতে পারে না। ঠিক আছে? তো যখন তুমি সোসাইটির মধ্যে পাবলিক হবে না, মানে ব্যতিক্রম। ঠিক আছে? মানে ধরো ১০ জন খাচ্ছে, ওকে? ৯ জন খিচুড়ি খাচ্ছে, ১ জন বিরিয়ানি খাচ্ছে। তো আমাদের ফোকাসটা কিন্তু সেই ব্যক্তির প্লেটেই যাবে যে কিন্তু ৯ জনের থেকে ব্যতিক্রম খাবার খাচ্ছে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল। প্লাস ঝাড়গ্রাম, জায়গা ম্যাটার করে। প্লাস আমি ফিমেল, সেকেন্ড থিং। আর থার্ড হচ্ছে বডি বিল্ডিং। মানে যখন তুমি ধরো একটা জায়গাতে তুমি রেসে দৌড়াচ্ছ, ঠিক আছে? এবার তুমি বাকি ১০ জন যারা রেসার তার থেকে তুমি আলাদা। তোমার গেটআপ আলাদা, তোমার পার্সোনালিটি আলাদা, তোমার হাঁটা আলাদা, বলা সব আলাদা। তুমি অবশ্যই মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে, চোখের মধ্যে আসবে। এইবারে এই আসার মধ্যে পার্থক্য কি কেউ তোমার থেকে মোটিভেশন নেবে? বলবে, "বাহ! বেশ ভালো লাগছে তো। তাহলে আমি যদি এরকম হতে পারতাম বা হতে চাই।" কেউ বলবে, "ও বাবা! একটা মেয়ে হয়ে এরকম? এত মাসকুলারিটি? মেয়েরা কি আবার বডি বিল্ডিং করে নাকি? মেয়েদের জন্য তো ভাই সংসার, বাচ্চা-কাচ্চা, রান্না-বান্না শ্রেয়।" এটা ম্যাটার করে ম্যান টু ম্যান অ্যান্ড মাইন্ড টু মাইন্ড। আমার মনে হয় এটা। আমি যখন প্রথমে তোমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিছু মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম। তারা বলতো যে যোগাযোগ করতে পারিস, বাট আগের থেকে অনেক অ্যাটিটিউড হয়ে গেছে, মুডি। তো মানে তুমি কি সত্যিই মানে মুডি? তোমার কি অ্যাটিটিউড? মানে এই কথাগুলো যখন তুমি শোনো, মানে এটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবে? এটা দেখে আমি একটা কথা বলি। কিছু, কিছু পোস্টে দেখবে ওরা ট্যাগলাইন থাকে। ঠিক আছে? যে "I have ego but I don't have attitude." এটা আমার একটা মানে খুব কমন ট্যাগলাইন, তুমিও দেখে থাকবে। এবার সেখানেও আমি কমেন্ট পাই। ঠিক আছে? যে এর উল্টোটা বলুন। মানে "I have attitude, I don't have ego." এবার দেখো ইগো, অ্যাটিটিউড এর মধ্যে পার্থক্য থাকে। ইগো কিছুটা নক করে তোমার সেলফ রেসপেক্ট। ঠিক আছে? তুমি ধরো মানে আমি যেরকম যেটা আমার ক্ষেত্রে অনেকেই অ্যাটিটিউড মনে করতে পারে বা মনে করে। আ আমি সবার সাথে কথা বলি না, ফার্স্ট অফ অল। আমি মেসেঞ্জারে অনেকে তোমাকে মেসেজ করতে পারে, তোমাকেও করতে পারে। তুমি তো ডিপেন্ড করে তুমি কাকে রিপ্লাই করবে। তোমার সেখানে লেভেল অফ থিংকিং ম্যাচ করতে হবে। স্ট্যান্ডার্ড তো অবশ্যই ম্যাচ করা উচিত। ঠিক আছে? আর জাজমেন্টাল হওয়া উচিত যে আমি কার সাথে কথা বলছি। দেখো ফ্যান ফলোয়ার্স মানে এই না যে আমি প্রত্যেকের সাথে কমিউনিকেশন রাখবো। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব। প্রত্যেককে আমি লাভ রিঅ্যাক্ট দেব। এটা বহু আগে এরকম আমি ফেস করতাম। ঠিক আছে? হয়তো আমার পোস্টে ১০ টা কমেন্ট পড়েছে। আমি তোমাকে চিনি, পার্সোনালি চিনি। স্বাভাবিক তোমাকে আমি রিপ্লাই করব। হুম, ঠিক আছে? এবার তুমি যে কমেন্টটা করেছো ওয়েল এনাফ ডিসেন্ট কমেন্ট। হুম, ঠিক আছে? তারপরের কমেন্টটা খুব নোংরা, খুব নোংরা ধরো। তাকে আমি চিনি না। তো সেখানে না তো আমি রিঅ্যাক্ট দেব, না আমি রিপ্লাই করব। না তাকে আমি ব্লক করব, না ডিলিট করব। সিম্পল আমার ক্ষেত্রে। আমি ইগনোর করব। সেই মানুষটার মনে হতে পারে যখন সে সার্চ করবে, বাবা! সবাইকে তো কমেন্টে রিপ্লাই করলো, আমাকে দিল না। হেব্বি অ্যাটিটিউড তোমার এই মেয়েটার। সে ভাবলো, ভাবলো তো। সে হয়তো তোমাকে বলল, তোমার পরিচিতের মধ্যে এলো। হুম, বাট হু কেয়ারস? তুমি। ডিপেন্ড করছে তুমি কার সাথে মিশবে। তুমি কার সাথে দেখো হাসি ঠাট্টা সবার সাথে করা যায় না। হুম, কারণ আমি মনে করি আমি একজন স্কুল টিচার প্রথমত। তো আমার একটা স্বাভাবিক ডিগনিটি আছে ওই জায়গাতে। প্লাস আমি ফিটনেস ট্রেনার। সেই জায়গাতেও ডিগনিটি আছে। কেউ আমাকে জিজ্ঞেস করল, "ম্যাডাম আপনি বডি কিভাবে বানিয়েছেন আমাকে বলুন।" তার কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু আমি বাধ্য নই।
কিন্তু হ্যাঁ, একজন যদি জিজ্ঞেস করে, "ম্যাডাম আমার এরকম হেলথ প্রবলেম আছে, আমি দিন, দিন ওবিস হয়ে যাচ্ছি। তো কিছু টিপস যদি শেয়ার করেন ভালো হয়।" এই যে দুটো কথা আমি তোমাকে বললাম, দুটো কথা বলার ধরন কিন্তু আলাদা। দেখো, আপনি কিভাবে বডি বানিয়েছেন আমাকে একটু বলুন। আমি আপনার মতো বডি বানাবো। এই একটা কোয়েশ্চেন আমি হামেশাই পাই। আমি ইগনোর করি। দ্বিতীয় জন এভাবেই আমাকে বলে, খুব পোলাইটলি বলে। আমি সত্যি কথা তাকে আমি মেসেঞ্জারে ইনবক্স করতে বলি বা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই। তাকে আমি চিনি না। কিন্তু আমি আমার মতো তার সঙ্গে আমি টিপস শেয়ার করি। যে হ্যাঁ, মানুষটা ভালোভাবে বলেছে, ভালোভাবে জানতে চেয়েছে। আমি যেটুকু পারবো আমি হেল্প করব। এবারে একজনকে আমি রিপ্লাই করলাম না, তার কাছে আমি খুব অ্যাটিটিউড মার্কা একটা মেয়ে। আর কাউকে আমি হেল্প করলাম, তার কাছে আমি খুবই কাইন্ড। এবার তুমি ডিপেন্ড করছে তোমার ওপর। তুমি তার সাথে কথা বলে কি ফিল করছো? তোমার তাকে কি মনে হয়েছে? তুমি তাকে কি চোখে দেখো? তোমার তাকে রুড মনে হয় না কাইন্ড মনে হয়? ব্যাস। লোকে তো তুমি এখনই যদি ধরো তোমার ১০ টা বন্ধু থাকে না, আমি তোমাকে বলে দিচ্ছি ৫ জন ভালো বলবে, ৫ জন খারাপ বলবে। হ্যাঁ, ওটাও স্বাভাবিক থাকবে। 100% আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই কি তোমার মনে হয় সবাই আমার বাবা করে? আমার অ্যাচিভমেন্টে? কখনো হয় না। যার মধ্যে দেখবে আমার নিজেরই আত্মীয়দের মধ্যে এই যে খেলে এলাম, ঠিক আছে? সেটা নিয়েও অনেক সমালোচনা গসিপ হয়তো করেছে, করছে, এখনো করছে। কিছু হয়তো আমার ফ্যামিলি মেম্বার্স খুব অ্যাপ্রিশিয়েট করে। এবার আমি দুটোতেই কুল অ্যান্ড কাম থাকি। যারা অ্যাপ্রিশিয়েট করছে তাদের ক্ষেত্রে আমি যে মানে খুব আপ্লুত হয়ে যাই, এরকমও হয় না। যারা করছে না তাদের প্রতিও আমার কোনো রাগ অভিমান নেই। কারণ মানে মাইন্ডসেট একটাই, জানো তো? যে অ্যাচিভমেন্ট মানে হয়ে গেছে, মানে সব শেষ, সব পেয়ে গেছি, এটা কখনো হয় না। একটা গেল, তো তোমাকে আরেকটার জন্য প্রস্তুতি নিতে হবে। ওটা কিন্তু আমি নিজে ভুলে যাই। ঠিক আছে? যে একটা হয়ে গেল, পেয়ে গেছি ভাই, ঠিক আছে চলো। একটা গ্লোরি হয়ে গেছে, ওটা সাইডে রাখো। এবারে নেক্সট একটা টার্গেট থাকে মানুষের। ওটাতে যে যত বেশি ঢুকতে পারে, ওই তার গোলের মধ্যে ফোকাস হতে পারে না, কে পেছনে কি বলল, কে কি ভাবলো, তুমি কিছুই তোমার মাইন্ডে থাকবে না। আর যাদের মধ্যে এরকম কোনো সিরিয়াসনেস নেই বা কোনো রকম হয়তো খুব ফোকাসড না, মাইন্ডসেট স্ট্রং না, ছোটখাটো ব্যাপারে খুব সেন্টিমেন্টাল, তাদের ক্ষেত্রে পাবলিকলি ডিল করা মানে খুব টাফ। তার সোশ্যাল প্ল্যাটফর্মে থাকাই উচিত নয়। এখনকার দিনে যা বলছি, যা হয়েছে, তুমি ভালো কিছু পোস্ট করবে, ঠিক আছে? সেখানে খারাপ কমেন্ট। তুমি মানুষের মানে লাইফে ধরো মানে পার্সোনাল স্টোরি, খুব ব্যক্তিগত কথাবার্তা যেগুলো মানুষ জানে না, জানা উচিত, তুলে ধরছো তো, কোনো কিন্তু খারাপ কমেন্ট করার কিচ্ছু নেই। তবু তুমি দেখবে ১-২ জন এমন থাকে, সেখানেও কিন্তু টক্সিসিটি বেশি। একদমই থাকবে। মানে তাদের কোনোটাতেই মানে শান্তি নেই। তাদের ওটাই কাজ। তো ঠিক আছে, তাদেরকে কাজ তুমি করতে দাও। তুমি তোমার কাজ করে চলো। ধরো বাইরের নেগেটিভিটি নিয়ে তো ডিল করা যায় যদি আমি মেন্টালি সেইরকম সময় আমি ভাবলাম যে বাইরের লোকজন বলছে যে কোনো যায় আসে না। কিন্তু যখন ফ্যামিলির লোকজন বলে, যখন রিলেটিভরা বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলে, ওটাও তো যতটাই আমরা স্ট্রং হই কোথাও না কোথাও গিয়ে খারাপ লাগে। হিট করে। হুম। তো মানে সেটা তুমি ডিল করো কিভাবে? ফ্যামিলির এই যে নেগেটিভিটি সেটাকে তুমি কিভাবে ডিল করো? ওটা ডিল কিভাবে করি যেটা তুমি বললে, একটাই অ্যান্সার, ম্যাচুরিটি। এবারে দেখো, ফ্যামিলি মেম্বার হাতের ৫ টা আঙুল সমান না। হাত তোমারই, আঙুল তোমারই। ৫ টা আঙুল সমান না, তো তুমি কি একটা আঙুল কেটে দেবে? আর যদি না কাটতে পারো, তুমি কতদিন একটা আঙুল ছোট হওয়ার জন্য দুঃখ করবে? মানতে তোমাকে হবে। অ্যাকসেপ্টেন্স হচ্ছে সবথেকে মানে বড় একটা জিনিস। হয়তো সবাই পারে না, অনেক ক্ষেত্রে হয়তো মন সাথ দেয় না, হৃদয় ভাঙে, কষ্ট হয়, আর সব বুঝি এগুলো। সেন্টিমেন্ট মানুষ মাত্রই থাকে। এবারে সেন্টিমেন্ট কোথায় তুমি কাজে লাগাবে, কোন জায়গাতে তোমার সেন্টিমেন্ট তোমার উন্নতির পথে বাধা হচ্ছে, তোমাকে সেটা কিন্তু বুঝতে হবে। অনেক ক্ষেত্রে এমন হয়, ধরো আমার হাজব্যান্ডের সাথে যখন ধরো আমি ধরো প্রেপে আছি, কোনো একটা কম্পিটিশনে প্রেপে আছি, আমি খুব ভালো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। প্রেপে আছি, তো তো স্বাভাবিক আমাদের তখন খুব টাফ প্রোটোকল চলে, ঠিক আছে? তো সেই মুহূর্তে হতেই পারে মানে বাই চান্স আমার হাজব্যান্ডের সাথে আমার খুব ঝগড়া হলো, খুব ঝগড়া। এবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে কার না কষ্ট হয়? হবেই। তো সেক্ষেত্রে আমারও হবে, তাই তো? তো আমি যদি ওই সেন্টিমেন্টটাকে ওই জায়গাতে আমি হোল্ড না করতে পারি,
কন্ট্রোল না করতে পারি, আমার কিন্তু লাভ কিছু হবে না, আমার প্রেপে ক্ষতি হবে, আমার ফোকাস নষ্ট হবে। আমি হয়তো আমার সাকসেস হওয়ার যে জার্নিটা শুরু করেছি আস্তে আস্তে করে, ওখান থেকে আমি অনেকটা ব্যাক স্টেপে চলে যাব। আমি জানি অ্যাট এ টাইম বা কোনো না কোনো সময় কিন্তু আমাদের মধ্যে ওটা প্যাচ আপ হয়ে যাবে, ঠিক আছে, টাইম টেকিং। তো আপাতত সেটাকে সাইডে রেখে, ঠিক আছে, ওই সেন্টিমেন্টটাকে সাইডে রেখে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, আমাকে আমার প্রেপ করতে হবে, আমাকে 100% আমি যেটার জন্য কষ্ট করছি, যে স্বপ্নটা আমার দু চোখে আছে, আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে, ঠিক আছে। এমন নয় যে কষ্ট হচ্ছে না, কিন্তু এই যে এক্ষুনি বললাম না ম্যাচুরিটি, যত তুমি মানে অ্যাজ উই আর গ্রোয়িং, যত আমরা গ্রোয়িং এজের দিকে যাই না, আমাদের ম্যাচুরিটি অনেক লেভেলে ডেভেলপ করে। কিছুটা করতে হয় নিজেকে, কারণ আত্মনিয়ন্ত্রণ খুব প্রয়োজন। তুমি এই আগের পডকাস্টে তুমি ওনাকে একটা কথা বলেছিলে মাটন নিয়ে, তাই না? তোমার মাটন খেতে ভালো লাগে, হ্যাঁ আমারও কিন্তু ভালো লাগে, ঠিক আছে। এবার দেখো, আমার কাছে এক থালা কেউ মাটন দিয়েছে, এক প্লেট মাটন দিয়েছে, আমার কি লোভ লাগছে না? স্বাভাবিক লাগবে, আমিও তো মানুষ, ঠিক আছে, আমিও তো মাটন খেতে খুব ভালোবাসি। কিন্তু নিয়ন্ত্রণ, ওটাও কিন্তু আমাদের কাছে একটা আবেগ, খাবারের প্রতি ভালোবাসাটাও কিন্তু একটা আবেগ, অনুভূতি, তাই না? কিন্তু যে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, সে মানে অ্যাথলিট, সত্যি কথাই অ্যাথলিট, ঠিক আছে। যে নিয়ন্ত্রণ করতে পারে না, সে একদম হচ্ছে ফুডি বাঙালি, ঠিক আছে। সবাই কিন্তু মানুষ আমরা, কিন্তু আইডেন্টিটি তৈরি হয় জানো তো অনেক স্যাক্রিফাইস, অনেক কম্প্রোমাইজ, ঠিক আছে, ডিসিপ্লিন, মানে প্রচুর ডিসিপ্লিন। বাকি ধরো তুমি এটা বললে, মানে ওই কাছের কেউ খারাপ কিছু বললে বা করলে খারাপ লাগে, আমার সাময়িক লাগে, তারপরে আমি ওই হয় স্টে স্ট্রং, স্ট্রং মাইন্ডসেট। এক্ষেত্রে আমার কিছু নিয়ে কোচ, আমি আগেও বলেছিলাম, সঙ্গীতদার কথা খুব আমাকে মোটিভেট করে, জানো তো, যে অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে, অনেকে অনেক কিছু বলবে, তোমার খারাপ লাগবে, ঠিক আছে, তোমার মনে লাগবে, কিন্তু সবার উপরে নিজের লক্ষ্য, সবার ওপরে নিজের লক্ষ্য, তার জন্য অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, স্টে কুল অ্যান্ড কাম, ফোকাস কখনো যেন নষ্ট না হয়। এই যখনই মনে হচ্ছে না একটু, যেমন এই যে যেটা তুমি পরের চ্যাপ্টারে আসবে টপিকে, যে খুব ভীষণ বাজেভাবে ট্রোল করা হয়েছিল, হয়তো এখনো হচ্ছে, খারাপ কি লাগে, লেগেছে, কিন্তু যখনই দেখছি যে না, আমি যত ভাবছি জিনিসগুলো নিয়ে আমার ফোকাস নষ্ট হচ্ছে, আগামী দিন আরো নষ্ট হতে পারে, তো স্টে অ্যাওয়ে, দূরে থাকো, ওখান থেকে দূরে থাকি, ইগনোর করি, যাদেরকে ভালো লাগে তাদের সাথে কথা বলি, তাদেরকে ভালো লাগে না সিম্পলি ইগনোর করো। কারণ তোমার ভালো লাগার ওপর অনেকটা ডিপেন্ড করে তোমার সারাউন্ডিং, জানো তো, তুমি কোন বন্ধুর সাথে মিশছো, তাদের সাথে তোমার আলোচনা কি নিয়ে হচ্ছে, আচ্ছা, তোমার হচ্ছে ফ্যামিলি মেম্বার সাথে তুমি কি কথাবার্তা বলছো। এবারে আমার সারাউন্ডিং পুরোটাই ফিটনেস, মানে আমি স্কুল যখন থাকি, স্কুলে তো পড়াশুনো নিয়ে হলো, খুব ভালো পরিবেশ একটা থাকে বাচ্চাদের সাথে, ফিরে এলাম, মেয়ের সাথে খুব ভালো একটা টাইম কাটাই, তারপর আমার সন্ধ্যে থেকে রাত্রে তুমি জানোই জিমে, এর বাইরে আমার কোনো জগৎ নেই। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কথাটা, যে তুমি যেটা নিয়ে আছো তার সার্কেলটা সেই রকম এরকমই বানানো উচিত একদম। হ্যাঁ। তুমি ধরো কোনো 10টা বন্ধুর সাথে তোমার 10টা বন্ধু আছে, তোমার তুমি হয়তো ড্রিঙ্ক করো না, 9টা বন্ধু ড্রিঙ্ক করে, তাই তো, তুমি তাদের সাথে আছো, তো তুমি কতদিন থাকবো ভাবে, তুমি বন্ধুরা করছে করে নি, একদিন তো করব, সেই যে একদিন শুরু হলো না, হ্যাঁ, ওটাকে তুমি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু 10 জন বন্ধু ব্ল্যাক কফি খাও, তাই না, কেউ স্পয়েলড না, ঠিক আছে, সবাই কিন্তু ভালো অভ্যাসে অভ্যস্ত। তুমি কোনোদিন, তুমি যদি মনেও করো ওখানে আমি চা দিয়ে কফি খাবো, তোমার মাইন্ডে একবার স্ট্রাইক করবে, ভাই 9 জন তো ব্ল্যাক কফি খাচ্ছে, আমি দুধ কফি খাবো চিনি দিয়ে, না থাক। এটা হচ্ছে পুরোটাই সাইকোলজিক্যাল। তো আমার মনে হয়, মানে আমি পার্সোনালি ধরো এত বছর যে এক্সপিরিয়েন্স করেছি, মানে সারাউন্ডিং যেমন হবে, তোমার সার্কেল যেমন হবে না, অনেকটা তোমার মাইন্ডে এফেক্ট ফেলে, অনেকটা। তুমি ধরো মানে ওয়াইফের সাথে খুব মানে ফ্রি ফ্র্যাঙ্ক, একদম মনে খুব কথা ভালো শেয়ার করছো, তুমি ফিল মানে মাইন্ডের দিক থেকে ফ্রি থাকবে, খুব কমপ্লিকেটেড একজন ওয়াইফ বা হাজবেন্ড তুমি ডিল করতে পারবে না। তুমি তোমার সংসারটাও কিন্তু তোমার সার্কেলের মধ্যেই পড়ে, তো সেখানেও আমাদের কিন্তু ওপেন মাইন্ডেড হতে হয়, মানে ভালো শেয়ারিং হতে হয়, আন্ডারস্ট্যান্ডিং হতে হয়, তবেই কিন্তু তুমি একটা লং লাস্টিং রিলেশনশিপ মেনটেন করতে পারবে।
তো আমার ক্ষেত্রে জিনিসটা তাই, স্কুল অ্যান্ড জিম। এর বাইরে আমার কোনো জগৎ আমি তৈরিও করিনি, আর আমার করার কোনো ইচ্ছা নেই। তুমি যখন তুমি ফিটনেস ট্রেনিং নিতে বা তুমি আগে যে বডি ফিটনেস যেটা তোমার ছিল, এখন তোমার যখন তুমি কম্পিটিশনে গেলে সেটার থেকে অনেকটাই ডিফারেন্ট হয়, অনেক কিছু চেঞ্জ হয়, ডায়েটে অনেক কিছু চেঞ্জ হয়। এই পুরো ব্যাপারটা বলো, মানে একটা তো আলাদা মেন্টালিটি অবশ্যই। তৈরি করতে হয়, মাইন্ড সেট আপ আলাদা তৈরি করতে হয়। হুম। এই পুরো জার্নিটা কিরকম কি ছিল? যখন ধরো মানে নর্মালি যখন প্রেপ শুরু হয় না, তো তখন আমরা নর্মাল ফেজেই থাকি। এবার নর্মাল ফেজের মধ্যে ব্যাপারটা এরকম নয় যে সব মানুষের মতো আমরা থাকি। এবারে একজন যখন ধরো আমি যদি আমার ক্ষেত্রে বলছি, ঠিক আছে, যখন আমি নিজস্ব জিম শুরু করলাম, তারপরেই কিন্তু আমি ভেবেছিলাম যে আমি প্রফেশনাল স্টেজে খেলবো। দিয়ে আস্তে আস্তে আমি এগোতে সেই লেভেলে নিজেকে রেখেছিলাম যে আমি 12 মাস ডায়েট মেনটেন করি, আমি 12 মাস ওয়ার্কআউট করি, ঠিক আছে, যাতে মানে যে কোচের আন্ডারে আমি যাব সে ডিসঅ্যাপয়েন্টেড না হয়, যে আমাকে প্রথম থেকে আবার রেডি করাতে হবে, মেয়েটাকে তৈরি করতে হবে, তা নয়। আমার ভালো লাগে, আমি 12 মাস ডায়েট করি, খেলি বা না খেলি, এটা আমি সিম্পল পাবলিকলি বললাম। 12 মাস ডায়েট করি, 12 মাস ওয়ার্কআউট করি আমি, ঠিক আছে। এবারে যখন আমরা প্রেপে থাকি বলতে কোনো স্টেজ, ধরো আমি যদি আইসিএন বলি, আইসিএন খেলা ছিল অগাস্টে, তো 3 মাস ম্যাক্সিমাম লাগে। এবার ডিপেন্ড করে ছেলেটার বা মেয়েটার বডি কন্ডিশনের ওপরে, সেটা কোচ খুব ভালো বুঝতে পারে। ওই সময়টা খুব টাফ হয়। নর্মালি ধরো আমি ডায়েট করছি, আমি খাচ্ছি, টাইম টু টাইম খাচ্ছি, আমি ওয়ার্কআউট করছি 2 ঘন্টা, ওকে, মানে নর্মাল একটা মানে লাইফের মধ্যে ওটা সেটেলড। প্রেপের ক্ষেত্রে কি হয়, আমাদের প্রচুর কড়া ডায়েট করতে হয়, খুব ক্র্যাশ ডায়েট। মানে এটা আমি পাবলিকলি এই কারণে বলছি না, কারণ এটা প্রোটোকল সেট করে কোচ, মানে ইন্ডিভিজুয়াল অ্যাথলেটের ওপরে, এটা খুবই কনফিডেন্সিয়াল হয়। তো মানে ডায়েটের যে ব্যাপারটা বলছো, মানে এই ক্ষেত্রে পুরো সঙ্গীতদা মানে প্রোটোকল সেট কিভাবে কোচরা করে, ডায়েটটা পুরো চেঞ্জ হয়, একদম চেঞ্জ হয়ে যায়। মানে তুমি ওটা শুধুমাত্র এই খেলাটার জন্য, ঠিক আছে, ওটা লং লাস্টিং নয়। প্লাস ওয়ার্কআউটে ইন্টেন্সিটি প্রচুর হাই হয়, 2 টাইমস ওয়ার্কআউট থাকে আমাদের তখন, ঠিক আছে, মর্নিং অ্যান্ড ইভিনিং হলো। আর হচ্ছে তোমার অনেক সাপ্লিমেন্টের সাপোর্টে থাকতে হয়, ডেলি ওয়েলনেস কিছু সাপ্লিমেন্ট আছে যেখানে আমাদের যেগুলোর হেল্প নিতে হয়। তো ওই যে প্রেপ যে ব্যাপারটা না, মানে খেলা, মানে এটা দেখতে ভালো লাগে যে আমি স্টেজে দাঁড়ালাম, আমি অ্যাচিভমেন্ট নিলাম, আমি মেডেল পড়লাম, ট্রফি নিলাম, কিন্তু এটা সবার দ্বারা পসিবল না। খুব স্ট্রং মাইন্ডসেট। এটা আমি সঙ্গীত দ্বারা, তুমি যদি ফলো করো বিভিন্ন ভিডিওতে দেখবে, উনি বলেন বডি বিল্ডিং সবার জন্য নয়, জানো তো। জিম সবাই করে, ফিটনেস সবাই করে, ফিটনেসটা মানে জেনারেল ফিটনেস সবার জন্য। আমার জিমে অত স্টুডেন্ট আছে, তারা কি জিমে আসছে না? আসছে, ওয়ার্কআউট করছে, ঠিক আছে, ডায়েট কম বেশি করে, কিন্তু বডি বিল্ডিং বা স্টেজ প্রিপারেশন সবার দ্বারা পসিবল না, ঠিক। আর এটা কোচরা যখন কোনো অ্যাথলিটকে রেডি করে তখনও খুব চুজি হয়, মানে সবাইকে প্রেপ করায় না। যখন কোনো অ্যাথলিট কোনো কোচের কাছে প্রেপের জন্য যায়, তাকে কিন্তু এটা ভেবে যেতে হয় যে দেয়ার আর লটস অফ স্যাক্রিফাইসেস, কম্প্রোমাইজেস অ্যান্ড স্ট্রাগল করতেই হবে তোমাকে। পার্সোনাল লাইফ প্রচুর পরিমাণে সাফার করে, তোমাকে পুরো ভুলে যেতে হবে, ঠিক আছে। আমার তো জব মেনটেন করে আমাকে ওটা মেনটেন করা, মানে পুরোটাই। আর আমি যখন ভেবেছিলাম যে আমি স্টেজ খেলবো, একের পর এক সত্যি খেলেছি। আমি দাদার সঙ্গে যখন কানেক্টেড হলাম মানে স্টুডেন্ট হিসেবে, মানে এটা আমার 4th খেলা, ঠিক আছে। আইসিএন নিয়ে আমি 1 বছর আগে স্বপ্ন দেখেছিলাম, ঠিক আছে। তখন আমি মানে জাস্ট জিম খোলার প্রস্তুতি পর্ব চলছে যে আইসিএন খেলবো। যখন আমাদের পডকাস্ট হয়েছিল তখনও তুমি ওই টাইমে বলেছিলে যে আমার একটা গোল আছে, হ্যাঁ, হ্যাঁ, ন্যাশনাল একটা খেলার ইচ্ছে আছে। এবারে ওটা আমি পাবলিক করিনি, কারণ কি বলতো যে স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্নটা বলে দিলে গোল লেগে যায়, যে হয়, এটা যদিও আমি খুব একটা মানি তা না, ঠিক আছে, কিন্তু অনেকে আমাকে এটা বলে, কিন্তু দুইবার লাগে, অ্যাকচুয়ালি নজর লাগে কিন্তু। এবারে মানে বলে না, মানে এখানে চারদিকে ইভিলাই থাকে। এবারে আমি তো মানি একজনকে, অপুরওয়ালা, ঠিক আছে, তার নজরে তুমি থাকো, মানে সেখানে অলরেডি তুমি ঠাকুর ঠাকুর এমনি বিশ্বাস? হ্যাঁ, আমি শিব ভক্ত, ঠিক আছে। যারা বডি বিল্ডিং করে বা তোমাকে দেখলে মনে হয় যে তুমি এতটাই টাফ, মানে আমার মনে হয় না যে
স্পিরিচুয়ালিটিতে কিছু বিশ্বাস আমি করো? স্পিরিচুয়ালি বিলিভ করি। আমি শুধুমাত্র যে বললাম আমি খুব শিব ভক্ত, মানে একদম ছোট থেকে, আজ বলে না। আমি আমার যত কম্পিটিশন থাক, যাই থাক, আমার যদি মানে মানডে হয় না, প্রতি সোমবার আমি তো শিবের মাথায় জল ঢালি, আমি শিবের বার করি, ঠিক আছে? ওই দিন আমি পুরোই ভেজ। যতই বডি বিল্ডিং করি, যতই আমার ওই দিন খেলা থাক, যাই তা আমি না খেয়ে কাটিয়ে দেবো। কিন্তু ওই একটা দিন, এটা আমি দাদাকেও মানে সঙ্গীতাকেও বলেছিলাম, দাদা ওই দিনটা আমাকে একটু মাফ করে দেবে, ঠিক আছে? আমার ডায়েটে একটা দিন ব্রেক হয়, বলে ওটা কিছু করার নেই, ঠিক আছে, তোমার মতো চালাও, ঠিক আছে? ওইটা আমি মানি। আর মানি মানে ভীষণভাবে মানি, ভীষণভাবে। মানে তুমি মানে মানি বলে যে পুরো মন থেকে না, মানে আমাকে অনেক কিছু দিয়েছে গো। মানে আমি মন থেকে যা চেয়েছি, এবার চেয়েছি বলে পেয়েছি এটা বলবো না, যা চেয়েছি তার পেছনে প্রচুর পরিশ্রম করেছি। যেমন আমি আইসিএনটাই বলবো, মানে বিশাল বড় একটা স্বপ্ন ছিল। এবারে হঠাৎ করেই এবছর খেলতে পাবো এটাও ভাবিনি। মানে প্রেপে ছিলাম 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 তখন হঠাৎ করেই দাদা আমাকে বলল, তুমি আইসিএন খেলবে, হাতে মাত্র 2 মাস বাকি আছে, ঠিক আছে? এবার তখন আমাদের হয় না, একটা কাটিং ফেজ থাকে, তোমাকে বিভিন্ন ফাইবার্স আনতে হবে, মাসেলে ভেন্স দেখাতে হবে, 6 প্যাক অ্যাপস তো বের করতে হবে, যেটা নিয়ে খুব টোল্ড হয়েছে যে একটা মেয়ের নাকি 6 প্যাক অ্যাপস থাকে না ন্যাচারালি। তো তার জন্য 2 মাস টাইম হয়তো আমার জন্য অনেক, দাদা ভেবেছিল। তো বললো তুমি আইসিএন খেলবে, তখন থেকে চলে প্রস্তুতি প্রচুর পরিমাণে। মানে তুমি যদি দেখতে, আমি যদি সত্যি ভিডিওগুলো করে রাখতে পারতাম যে ওই টাইমে ওয়ার্কআউট অ্যান্ড ডায়েটের, মানে তুমি তখন বলতে না, মানে স্পিচলেস থাকতে। মানে প্রচুর হার্ড ওয়ার্ক। প্রচুর হার্ডওয়ার্ক আর প্রচুর মানে সেই টাফেস্ট ডায়েট। তোমার খিদেকে তোমার হাতের মুঠোতে কন্ট্রোল করে রাখতে হবে, এতটা আমাদের তখন স্ট্রিক্ট থাকতে হয়। মানে জলটাও যে খাবে না, ওই টাইমে পারমিশন নিতে হবে। আচ্ছা, বডি বিল্ডিং এ বলে যে জল অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, যখন কম্পিটিশন চলে ওই টাইমটাতে লম্বা জলের একটা গ্যাপ হয়, যে কারণে অনেকেরই শরীরে আই থিঙ্ক প্রবলেম হয়েছে, এটাও শুনেছি যে ওই টাইমটাতে। ওই টাইমে দেখো মানে যখন এটা খেলা কেন, থাকে, মানে এই যে জলের না খাওয়া এটার? ওটা বডিকে ড্রাই করা। তুমি যখনই ধরো জল খাবে না, বডিতে ওয়াটার হোল্ড হয়ে যায়, পোজিং প্রচুর নষ্ট হয় ওই সময়, ঠিক আছে? জল না খাওয়ার জন্য কিন্তু পোজিং করতে গিয়ে ক্র্যাম্প আসে, পোজিং করতে পারে না, অনেকে ব্ল্যাক আউট হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। এরকম আমি অনেক শুনেছি, দেখেওছি ভিডিওতে। কিন্তু লাকিলি বলো বা আমার কোচের সেরকম মানে সাপোর্ট থাকা, সেরকম আমার জন্য প্রোটোকল সেট করা, শুধু আমার বলবো না, ওনার অনেক অ্যাথলিট আছে, আমরা অনেকেই খেলতে গেলাম সংবিধার টিম হয়ে, কারো কিন্তু এরকম আমি কখনো প্রবলেম আমরা ফেস করিনি, আমি মেয়ে হয়ে করিনি। আমারও কিন্তু সেম ছিল, সল্ট অফ থাকে, ওয়াটার কাট থাকে, ঠিক আছে? তো মাঝে মাঝে ক্র্যাম্প আসে, কিন্তু ডিউরিং পোজিং সেশন, ঠিক আছে, আমি এতগুলো স্টেজ খেলে এলাম, লাস্ট আইসিএন তো খুব বড় স্টেজ, আর আমার অনেকগুলো ক্যাটাগরি ছিল, ঠিক আছে? অন্য জায়গাতে কি হলো যে ওমেন ফিটনেসে খেললাম, হয়তো 15-20 মিনিটে খেলা শেষ, ঠিক আছে? কিন্তু এখানে আমার 4টে ক্যাটাগরি ছিল, 4টে ক্যাটাগরি 4 রকম পোজিং, ঠিক আছে? এবার 2 রকমের আউটফিট। আমার ক্ষেত্রে প্রবলেম হয়নি, এবার অনেকের ক্ষেত্রে হয়, এবার এটা ডিপেন্ড করে, এটা কিন্তু মানে কোচের আন্ডারও থাকে না, সেও কিন্তু জানে না কোন অ্যাথলেটের বডিতে কোনটা কি রেসপন্ড করবে না, সেও জানে না। কাউকে ওই সময় হয়তো লোডিং এ রাইস দেয়, দেখবে কার্ভ লোডিং করায়, অনেকে দেখবে অ্যাথলিট দেবে রাইস খাচ্ছে, তোমার পটেটো খাচ্ছে, বয়েলড আলু সেদ্ধ খাচ্ছে, অনেকে আবার কিন্তু 5টা আলমন্ড খেয়ে থাকে, আর কিছু দেয় না কোচ, ঠিক আছে? আমাকে কিছু দেয়নি খেতে, ঠিক আছে, আমাকে কিছু খেতে দেয়নি, কিন্তু বাকিদেরকে খেতে দিয়েছে, কারণ সে বুঝেছে যে কার বডিতে কোনটা রেসপন্ড করতে পারে ভালো। কাউকে আবার কিন্তু ওয়াটারও দেয়, ওয়াটার কাট, কিন্তু মানে এখন বডি বিল্ডিং এত অ্যাডভান্সড, মানে ওয়াটার কাটও করতে হয় না, কিন্তু আর বডি ভালো রেসপন্ড করে জল খেয়েও। কারোর বডিতে দেখবে ওয়াটার দিলেই বডি ফুলে যাচ্ছে, ওয়াটার হোল্ড করে যাচ্ছে, 6 প্যাক অ্যাপস ভিজিবল হচ্ছে না, ঠিক আছে? পোজিং এ প্রবলেম হয়ে যাচ্ছে, পোজিং করতে করতে জানো তুমি ওয়াটার হোল্ড হয়ে যায়। মানে হয়তো সে ভালো পোজিং এ দাঁড়িয়ে আছে, হয়তো একটা পোজিং করলো, 2টো পোজিং করলো, খুব স্ট্রেস নিয়ে নিল যে মানে আমি হব কি হব না, হব কি হব না, ভালো পোজিং হচ্ছে কি হচ্ছে, এই ভাবতে ভাবতে যখন স্ট্রেস হরমোন তোমার খুব বেশি পরিমাণে চলে আসে, বডিতে ফট করে ওয়াটার হোল্ড করে যায়, তখন পুরো ফিজিকটাই তুমি চেঞ্জ দেখতে পাবে, প্লাস পোজিংয়ে।
এই জন্য বলে না, মানে একদম প্রপার কোচ যদি না হয়, একজন প্রপার কোচ একজন অ্যাথলেটকে খুব ভালোভাবে স্টাডি করে। ওই জন্য আমাদের ক্ষেত্রে কি হয়, দেখো ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো কোচ আছে, সবাই ভালো কোচ, আমি কারোর এখানে কিছু বলছি না, সবাই মানে অনেকেই ভালো কোচ, অনেকেই ভালো অ্যাথলেট তৈরি করান। কিন্তু আমার মনে হয়েছে, আমি এত বছর সোশ্যাল মিডিয়াতে আছি, আমি সমস্ত ফিটনেস ট্রেনার, বডি বিল্ডার, অ্যাথলেটদেরই বেশি ফলো করি। যখন নিজে প্রেপ করব ভেবেছিলাম, আমার সঙ্গীতদাকেই বেস্ট মনে হয়েছিল। এবারে মনে হয়েছিল, ঠিক আছে, আমি তো ওনার কাছে কোচিং করিনি, মনে হয়েছিল আমি প্রেপের জন্য দাদার কাছে ট্রেনিং নিই। কিন্তু আজ আমি স্যাটিসফাইড। আমি অ্যাজ এ ফিমেল, মানে আমি এত ধরো 4 নম্বর খেলা আমি খেললাম, পরপর খেলে গেছি, তো আমার নভেম্বর থেকে খেলা চলছে। আমার হেলথে সত্যি কথা কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে, আমার ডেলি লাইফে কোনো প্রবলেম হয়নি, আমার সার্ভিস লাইফে কোনো প্রবলেম হয়নি, আমার আনুষঙ্গিক কোনো সমস্যা হয়নি, আর এখনো পর্যন্ত আমি ফিট অ্যান্ড ফাইন। মানে অ্যাজ বিকজ অফ ওনার আমাকে মাইনিউট অবজারভেশন, আমার ঠিকঠাক টাইমে প্রোটোকল সেট করা, ডায়েট চেঞ্জ করা বারে বারে, ঠিক আছে। এবারে এটাই ওনার কাজ, আমার মনে হয় এটা ওনার কাজ, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। কারণ ওই যে বললাম, একটা প্রপার, তুমি ধরো মানে একটা জব চাইছো, তুমি ক্যারিয়ার চাইছো, তুমি যদি ভালো টিউশন না পাও, ভালো স্যার বা ম্যাডামের কাছে ভর্তি না হও, তার টিচিং যদি তোমার ভালো না হয়, কি করে তুমি সে জবটা স্ট্রাইক করতে পারো? হবেই না। তো অনেকে তো ভালো পড়ায়, তাই না, কিন্তু প্রপার অ্যাথলেট হতে হলে প্রপার কোচ সবার আগে দরকার। হ্যাঁ, আমি ওটাই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম যে এত তো কোচ আছে, তুমি সঙ্গীতদাকে সিলেক্ট করলে, আর মানে তার মধ্যে কি ইউনিক তুমি মানে দেখছো? দাদার মধ্যে মানে পুরোটাই ইউনিক, জানো তো। এখন মানে তুমি খুঁজে পেলে অ্যাকচুয়ালি কি করে? দাদাকে আমি অনেকদিন ফলো করি, অনেক দিন ধরে, আমার ভালো লাগে। দাদা খুব ইনফরমেটিভ ভিডিও বানায়, মানে কি বলতো, অনেকে মানে হয়তো নিজের ওয়ার্কআউট দেখাচ্ছে বা ধরো ট্রেনিং করানো দেখাচ্ছে, দাদা ছোটখাটো মানে ইনফরমেটিভ ভিডিও বানায়। ধরো আমি যদি বলি মাল্টিভিটামিন, ঠিক আছে, মাল্টিভিটামিন খাওয়া উচিত, ঠিক আছে, কেন খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, খেলে তোমার বেনিফিটস কি হবে, কোন এজে খাওয়া উচিত, মানুষ তোমাকে ফলো করছে, তাই না? তোমার কাছ থেকে যদি সে লটস অফ নলেজ পায়, অনেক কিছু জানতে পারে বসে বসে, তুমি কেন তাকে ফলো করবে না? আচ্ছা, এবার ডিম সেদ্ধ খাবো আর ডিম ভাজা খাবো, এটা একটা কনফিউশন। ডিম সেদ্ধ খেলে তুমি কি পাবে, ডিম ভাজা খেলে তুমি কি পাবে, ঠিক আছে। ডিম সেদ্ধ কেন খাবো, ডিম ভাজা কেন খাবো না, খেলে কতটা পরিমাণ খাবো, কোনটা থেকে কত ক্যালোরি পাচ্ছি, দাদা এই ধরনের ইনফরমেটিভ বানায়। এবার আমার ক্ষেত্রে ভালো লাগার হচ্ছে এই জিনিসগুলো ছিল, প্লাস ওয়ার্কআউটের ক্ষেত্রে ধরো আমি একটা ওয়ার্কআউট করছি, ঠিক আছে, আমি আমার মতো হয়তো অ্যাঙ্গেলে করছি, এবারে দাদা অন্য একটা ভ্যারিয়েশন দেখালো, ভিডিওতে দেখায়, ঠিক আছে, এবারে ওই অ্যাঙ্গেলটা তুমি ট্রাই করতে পারো, কারেকশন কিন্তু করতে পারবে না, ট্রাই করতে পারো। তো ওইরকম দেখে দেখে না আমি মানে অনেক কিছু শিখেছিলাম, জানো তো, প্লাস মোটিভেশন। একটু আগে তোমাকে বললাম যে দাদার কথাতে তুমি অনেক মোটিভেশন পাবে। প্রথমে তো তোমাকে মোটিভেটেড হতে হবে যে না আমি খেলবো, ঠিক আছে, আমি খেলতে পারবো। এই মোটিভেশনটা কোথা থেকে পাবে তুমি? বডি তো নাই আছে, ডায়েট করছি, ওয়ার্কআউট করছি, কিন্তু স্টেজে ওই আউটফিটে আমি পরে আসছি, আউটফিটটা নিয়ে অনেক প্রবলেম, দাঁড়ানো, আর সেই লেভেলে তোমাকে কন্ডিশনিং রাখা বডিতে, ঠিক আছে, নটা যোগ, ঠিক আছে। এবারে দাদার সাথে আমি নভেম্বরে কথা বলি, তো দাদাকে বলেছেন, দাদা আমি প্রথম এখনো মনে আছে, দাদাকে মেসেজ করেছিলাম যে দাদা এরকম আমি তোমার কাছে ট্রেনিং নিতে চাই। দাদা বলছে কোন খেলার জন্য? আমি বললাম দাদা আমি খেলবো না, একটা ভালো ফিজিক বানানোর জন্য। দাদা বলেছিল কেন খেলবে না? যদি ফিজিক বানাতেই হয় গো ফর দ্য স্টেজ। ওখান থেকে কিন্তু আমি মানে বিশ্বাস করো, তার আগে পর্যন্ত আমি স্টেজ খেলবো তার জন্য আমি দাদার কাছে ট্রেনিং নিইনি বা নিতে যাইও নি। আমি শুধু বলেছিলাম দাদা একটা ভালো ফিজিক বানাবো, ঠিক আছে। তো দাদা বললো কেন নয়, যদি ভালো ফিজিক বানাতে হয় গো ফর দ্য স্টেজ, তুমি পারবে। তখন থেকে কিন্তু আমার স্টেজ নিয়ে ভাবা। এবারে তারপর তো সঙ্গীতদের সাথে মানে একদম মানে ফ্যামিলির মতো কানেকশন হয়ে গেছে। আমি যাই ট্রেনিং দাদা মানে পুরোটাই এখন যে তুমি আমাকে দেখছো নভেম্বর থেকে টিল নাও, পুরোটাই দাদার তৈরি, মানে দাদার হাতে গড়া তৈরি পুরো।
ওই জন্যই আমার মনে হয় আমার কাছে মানে হি ইজ দ্য বেস্ট সব দিক থেকে। আউটফিট নিয়ে একটা প্রবলেম তুমি বলছিলে। অ্যাকচুয়ালি আমি দেখছিলাম তোমার একটা পোস্টে যে স্পোর্টস ওয়্যার আউটফিট নিয়ে কিছু মানুষের কিছু প্রবলেম আছে। বেসিক্যালি যারা ধরো এই বডি বিল্ডিং সেক্টরটা থেকে নয়, সাধারণ পাবলিকেরই 90% মানুষদেরই আমার মনে হয় প্রবলেম। মানে এটা তুমি কিভাবে কি ডিল করেছো, বা এটা নিয়ে কি বলবে? দেখো, বডি বিল্ডিং মানে ফিটনেসে যারা আছে তারা কিন্তু সব জানে। তুমি যত দেখবে নেগেটিভ কমেন্ট পাবে জেনারেল পাবলিক, যারা হয়তো এখনো ওই স্টিরিওটাইপ থিঙ্কিং গুলো ব্রেক করতে পারেনি, মানে মেয়েদের শাড়ির আঁচল থেকে বেরোতে পারেনি। আমি যদি খুব পাতি বাংলায় বলি, ফিটনেস ইন্ডাস্ট্রিতে মানে সবাই সবকিছু জানে, আর তারা দেখবে কখনো হেড কমেন্ট করে না, ঠিক আছে? তো যত জেনারেল পাবলিক আছে তাদের যে ধারণা মানে স্পোর্টস ওয়্যার, আচ্ছা আইসিএন বলো বা বিভিন্ন যে ফেডারেশন বা বড় বড় স্টেজগুলো হয়, ওদের মেয়েদের একটাই আউটফিট জানো, বিকিনি, ঠিক আছে? আর একটা থাকে স্পোর্টস ওয়্যার, যেটা মানে আমি দুটোতেই খেলেছি, একটা বিকিনিতেও খেলেছি 3টে ক্যাটাগরি, আর একটা হচ্ছে স্পোর্টস মডেল। এবারে যে ক্যাটাগরি তার সেরকম আউটফিট হয়। আউটফিট নিয়ে ডিল করার ব্যাপারটা এটা মানে দেখো, এখন তুমি যদি ছোট একটা স্কার্ট পরো, টপ পরো, পেট দেখা যায়, তাহলেও মানুষ বলবে, ঠিক আছে? তুমি যদি তোমার মতো করে সুন্দর করে শাড়ি পরো, পেট দেখায়, তাতেও মানুষ বলবে। তুমি সালোয়ারে ওড়না নিলেও বলবে, না নিলেও বলবে। মানুষের বলার শেষ নেই। মানুষকে তুমি বলতে বাধ্য করতে পারো না, আবার বলা থেকে তুমি আটকাতেও পারো না। বাক স্বাধীনতার অধিকার সবার আছে, এটা আমি মনে করি। তো এগুলোতে না আমার খারাপ লাগে না, আমার হাসি পায়। তোমার কি মনে হয় অ্যাওয়ারনেস নেই? অ্যাওয়ারনেস একদমই নেই। আর নেই, দেখো নেই এটা বলবো না, এখন কিন্তু মানে 2025-এ একটা ছেলে বা একটা মেয়েরাও কিন্তু এই ব্যাপারে অনেক মানে মানে অনেকটাই পিছিয়ে আছে কিছু কিছু মেয়ে। কারণ মেয়েদের কাছ থেকে যে আমি খারাপ কমেন্ট পাই না তা নয়, সেও একটা মেয়ে, কিন্তু হ্যাঁ সে ফিটনেসের সঙ্গে যুক্ত নয়, কিন্তু সেও একটা মহিলা। শুধু ছেলেদেরকে দোষ দিয়ে তো লাভ নেই। তো অ্যাওয়ারনেস নেই বলবো না, মানুষ অ্যাওয়ার হতে চায় না। দেখো, দুটো কারণ, একটা হচ্ছে তুমি, আমি মনে করি ওই ড্রেসটা পরে স্টেজে দাঁড়াতে যে দমটা লাগে না একটা মেয়ের, আর 90টা মেয়ে ওই দম নেই। আমি তো পরে দাঁড়িয়ে গেল হলো না, এটা তো এমন নয় যে আমি খুব যদি মানে আমি দেখো খুব স্পষ্ট কথা বলি, এমন নয় যে আমি ওরকম ড্রেস পরে আমার বরের কাছে দাঁড়িয়ে গেলাম, তাই না? এটা তো প্রাইভেট, যে কেউ মেয়ে করতে পারে, ভাই তোমার প্রাইভেট লাইফ। কিন্তু প্রফেশনালি এত অডিয়েন্সের সামনে, এত মানুষের সামনে তুমি যখন ওই আউটফিটটা পরে দাঁড়াবে তোমার প্রপার সিমেট্রি নিয়ে, তাই না? আর ওরকম একটা অ্যাচিভমেন্ট পাওয়ার আশায়, যার পেছনে তোমার অনেক স্ট্রাগল আছে, যারা জানে তারা জানে। তো সেখানে সবার প্রথম বুকে ওই দমটা থাকা চাই, ঠিক আছে? তারপর তো ওই ড্রেসটার আমি যদি মনে করি দাম বলবো, ওটা এখন নাইবা বললাম, সেই ড্রেসটা কেনার জন্য পকেটে টাকা থাকতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কম্পিটিশনে যাওয়াটাই একটা প্রচুর কস্টলি। আমি ওই ড্রেসটা যেটা নিয়ে এত ট্রোল হয়েছে, মানে যেটাকে সাধারণ মানুষ ব্রা প্যান্টি বলে, অ্যাকচুয়ালি ওটা বিকিনি। ওই বিকিনি শব্দটা জানতে গেলেও পড়াশোনা করতে হবে, হোয়াট ইজ বিকিনি, ঠিক আছে? বা কারা বিকিনি অ্যাথলেট। তো ওইটা মানে ওইটা কিন্তু আমাকে মানে কি বলবো, মানে অনেক ইনভেস্ট করতে হয়েছে একটা খেলার জন্য। আইসিএন যে জুতোটা আমি পরেছিলাম হিলসটা, তাতেও কিন্তু পকেটে টাকা থাকতে হবে। তাহলে মানুষ তো ফ্রি অফ কস্ট সবকিছু বলে দেয়, ইস এরকম ড্রেস, ঠিক আছে, এরকম ড্রেস পরে খেলার থেকে মানে ফিটনেসে থাকাতে না থাকা ভালো, অনেকে অনেক কিছু বলে। আমি জানিস আমার হাসি পায় অর্থে যারা বলছে, যারা বলে, তুমি শুধু, আমি সবাইকে বলবো, তোমাকেও বলছি, যারা এরকম তোমার পোস্টে এরকম নেগেটিভ কমেন্ট পাবে না, তাদের প্রোফাইলটা একবার ঘুরে আসবে। হু ইজ শি অ্যান্ড হু ইজ হি? হয় হচ্ছে তারা 50 বছরের বুড়ো, ঠিক আছে, 6 মাসের পেট নিয়ে আছে, এরকম একটা চেহারা। মেয়েদের ক্ষেত্রে বলবো 60 বছরের বুড়ি, ঠিক আছে, থাইরয়েড আছে, গাঁটে গাঁটে ব্যথা আছে, মানসিকভাবে অসুস্থ, ইভেন শারীরিকভাবেও অসুস্থ। আগে শারীরিকভাবে সুস্থ হওয়ার থেকে তো মানসিকভাবে সুস্থ হোক। আমি একটা কথাই ওনাদের জন্য, সবার জন্য বলবো যারা হেড কমেন্ট করে, মানসিক সুস্থতা আমি
তাদের জন্য কামনা করি সবার আগে। আমার না রাগ আছে না অভিমান, আমি এগুলোতে মাইন্ডই করি না। আমার মনে হয় ওনাদের মানসিক সুস্থতা দরকার, তাড়াতাড়ি মানসিকভাবে সুস্থ হয়ে উঠুক। কারণ এটা 2025-এ এসে যদি কেউ কারোর আউটফিট নিয়ে জাজমেন্টাল হয়, তাই না, তাও সোশ্যাল প্ল্যাটফর্মে, তাদের অবশ্যই আগে মানসিকভাবে সুস্থ হতে হবে। আগে নিজে মানসিকভাবে সুস্থ হবে, তারপর তো সমাজকে সুস্থ করবে। আমরা তো সুস্থ আছি, আমরা তো শারীরিকভাবে সুস্থ। দেখো, তুমি একটা নোংরা কমেন্টকে তুমি ডিফেন্ড করছো না, তাই না, তুমি নোংরা কমেন্টের বিরুদ্ধে কিছু বলছো না। এর থেকে মানসিকভাবে সুস্থ আর কি হতে পারে বেশি, বলো? কেউ হয়তো রাগ করে খিস্তি মারছে, গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে, ভাই লাইভের পর লাইভ করছে, ঠিক আছে, কাউন্টার লাইভ হচ্ছে, এগুলো তো নোংরামি, এগুলো তোমার ম্যাচুরিটির পরিচয় নয়। তুমি তোমার সমস্ত মানে ক্রোধ, রাগ, সেন্টিমেন্ট তুমি তোমার পকেটে রেখেছো, তুমি শান্ত মাথায় আছো, তুমি নোংরা যারা কথা বলছে তাদেরকে এড়িয়ে চলছো, তোমার রাস্তা পরিষ্কার, তোমার আশেপাশের লোকজনকে পরিষ্কার রেখেছো, নিজে পরিষ্কার আছো, তো সে তো মানসিকভাবে সুস্থই, তাই না? তো শারীরিকভাবে তো আমরা সুস্থ, এটা সবাই জানে। এই পডকাস্টের মনে হয় এই প্রশ্নটার জন্য সবাই অপেক্ষা করে থাকবে। এই যে একটা কন্ট্রোভার্সি হলো যে ন্যাচারাল বডি নয়, হ্যাঁ, তো আমি যতটা দেখেছি শুনেছি, মানে ওই ট্রোলিং বিভিন্ন পেজ থেকে বা ওটা সম্বন্ধে যেটা খোঁজ নিয়ে জেনেছি যে এই কম্পিটিশন একটা ন্যাচারাল বডি নিয়ে হয় কম্পিটিশনটা, একদম, কিন্তু একদম। পায়েল দি গেছে, তো এটা কার আমার ল্যাবটিয়ান করে দিয়েছে রে। দেখো, আমি একটা কথা বলছি, এটা নিয়ে অনেক কিছু বলার আছে। কন্ট্রোভার্সি হয়েছে, কন্ট্রোভার্সিটা মেন যে টপিকটা আমি বলে দিচ্ছি যে আই এম এনহ্যান্সড, মানে আমি স্টেরয়েড নিয়েছি, ঠিক আছে। তো আমি ওখানে চ্যাম্পিয়ন হয়ে গেছি, ট্রফি নিয়ে নিয়েছি, তো আমাকে চ্যাম্পিয়ন করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমাকে দেখে মনে হতে পারে আমি স্টেরয়েড নিয়েছি, কারণ আমার মাসল মাস, তাই তো, আমার সিক্স প্যাক অ্যাপস, যদিও তুমি এখন দেখতে পাচ্ছ না, ঢাকা দেওয়া আছে। তো জেনারেলি আমাকে সোশ্যাল মিডিয়াতে সবাই আমার বরাবরই ওটা দেখেছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, ট্রোলিংটা কখন থেকে শুরু হয়েছে? যখন আইসিএন থেকে আমি জিতে এলাম, তাই না? তো আইসিএনে যে বডিটা নিয়ে আমি গিয়েছিলাম, আজ বিগত 3 মাস আমি স্পোর্টস আউটফিট পরে বিগত 3 মাস ওই বডিরই আপডেট দিয়ে গেছি, ছবি দিয়ে গেছি, তখনও আমার বড় বড় সিক্স প্যাক অ্যাপস, ভিডিও দিয়ে গেছি, প্রেপ কোচ সঙ্গীত বাবু সোনানাদ্দা প্রচুর দিয়েছি। তখন তো আমাকে নিয়ে ট্রোল হয়নি, চেয়েছিলাম হ্যাঁ আমাকে নিয়ে তোমরা ট্রোল করো, আমি একটু পপুলার হই, ঠিক আছে, ট্রোল করেনি, আমি স্টেরয়েড ন্যাচারাল নিয়ে কোনো কিছু হয়নি। আচ্ছা, ওই সেম বডি নিয়ে আমি খেলতে গেলাম, তাই তো, যদি আমি স্টেরয়েড নিতাম তখন তোমরা আমাকে ট্রোল করতে পারতে, কারণ এমন তো নয় যে আমি আমার বডি কন্ডিশন দেখাইনি, একদম স্টেজে গিয়ে দেখিয়েছি, আমি প্রতিদিন আপডেট দিয়ে গেছি, ফেসবুকে যেমন আমি দিই, তুমি দেখো। তো আইসিএন খেলতে আমি ওই বডি নিয়ে গেছি। আচ্ছা, অনেকে তো আইসিএন এর ফুল ফর্ম জানে না, তো এটা হচ্ছে আই কম্পিট ন্যাচারাল হলো। আচ্ছা, তো কম্পিটিশনের নামটাই তো তুমি বুঝে গেলে, আই কম্পিট ন্যাচারাল, ড্রাগ টেস্টেড অবশ্যই। তো আমি ড্রাগ টেস্ট, হ্যাঁ ড্রাগ টেস্ট, মানে ওটা কি ড্রাগ টেস্ট হয় হ্যাঁ অ্যাকচুয়ালি খেলার আগে? টেস্ট হয় অবশ্যই, ঠিক আছে। এবারে এমন নয় যারা বলছে তারা মানে পাঁঠা, জানো তো, পাঁঠা, কারণ এক তো ড্রাগ টেস্টেড ন্যাচারাল গেম, ভাই আমি একটা 40 ইয়ার্স এজের একজন অ্যাথলিট, ঠিক আছে, আমি কি ড্রাগ মেরে ন্যাচারাল গেম খেলতে যাবো? তাই না? অ্যাম আই আনফিট? মেন্টালি তো আমি ফিট, ম্যাচিওর এনাফ। আমি ড্রাগ নিয়ে, আমি স্টেরয়েড নিয়ে বডি বিল্ডিং স্টেজ খেলবো, অনেক বড় বড় স্টেজ আছে, তো আমি আইসিএন নিশ্চয়ই স্টেরয়েড নিয়ে খেলতে যাবো না। এত বোকা তো মনে হয় না যে আমি বা আমার কোচ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গেলাম সেখানে, আমিও জানি যে আমাকে দেখে যদি ওনাদের মনে হয় যে আমি এনহ্যান্সড বা আমি কিছু সাবস্টেন্স ইউজ করেছি, আমার টেস্ট হবে। আর আইসিএন বহু বছর ধরে গেম, নতুন গেম নয়, বিভিন্ন জায়গায় ওরা খুব বড় একটা ইন্ডিয়ার গেম ওটা, ঠিক আছে। তো এবারে ওরা যেখানে প্রত্যেকটা খেলাতে ড্রাগ টেস্ট করানো হয় অ্যাথলিটদের, যাদের ব্লাডে সাবস্টেন্স পায় তাদেরকে ব্যান করা হয়। ব্যান করা মানে ওরা কোনো দিন সারা জীবনে কখনো আইসিএন খেলতে পারবে না, আইসিএন থেকে ব্যান করা হয়।
আমি যখন আইসিএন নিয়ে ভেবেছিলাম খেলবো, আমি এরকম পোস্ট দেখতাম যে 3 জনের নাম দিয়ে যে এই সাবস্টেন্সগুলো পাওয়া গেছে, ব্যান্ড। তো নিশ্চয়ই ব্যান করে দেওয়া মানে তুমি খেলতে পারবে না, সেটা তো পরের কথা, সোশ্যাল প্রেস্টিজ তো ডাউন হবে, কারণ দিজ আর পাবলিক। ঠিক আছে, যে আইসিএন থেকে এই কারণে ব্যান করা হয়েছে যে ইউ আর এনহ্যান্সড, সেটা আমিও জানি। ঠিক আছে, নিশ্চয়ই আমি 8 বছরের বাচ্চা না, ঠিক আছে, যে আমি 8 বছর বয়সে খেলতে চলে গেছি আনাড়ি হিসেবে। ঠিক আছে, সব জেনে বুঝেই গেছি। ঠিক আছে, বডি কন্ডিশনে সেরকম নিয়েই গেছি। তো ফার্স্ট যে ক্যাটাগরিটা আমি খেলেছিলাম স্ট্রিট মডেল। ঠিক আছে, তো ওটা খেললাম, খেলে প্লেস পেলাম। ওটা যখন আমি স্টেজ থেকে নামছিলাম সিঁড়ি দিয়ে, তো ওনাদের মনে হয়েছিল, যেটা আমি মানে অ্যাজ উই আর থিঙ্কিং, আমার কোচও আমাকে বলেছিল যে পায়েল তোমার টেস্ট হবে, মাইন্ডে রাখবে। আর আমিও জানতাম আমার টেস্ট হবে। ঠিক আছে, তো আমাকে বলছে যে আপনার টেস্ট হবে, তারপরে আপনি বাকি ক্যাটাগরি খেলতে পারবেন। ঠিক আছে, তো আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তো প্রায় 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা ধরে আমার পলিগ্রাফ টেস্ট হয়, ইউরিন টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়। ঠিক আছে, টেস্টের আমার যে টেস্ট হয়েছিল, এখন অনেকেই বলবে হ্যাঁ সব ফাঁকায় গোল মারছে, মিথ্যা কথা। ঠিক আছে, আমার কাছে রিসিপ্ট আছে। ওরা টেস্ট করে নেওয়ার পরে একটা এরকম আমি ধরে আছি, একটা ছবি ক্লিক করে যে ওদের কাছে প্রমাণ থাকলো টেস্ট করানো হয়েছে, আমার কাছে থাকলো যে টেস্ট হয়েছে। ঠিক আছে, দেন আমাকে বাকি 3টে ক্যাটাগরি খেলতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইবারে সমস্যাটা আমাদের তো নেই, আমাদের মাইন্ডে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে আমরা কিছু নিইনি, বা আমিও জানি। এবারে পাবলিকদের সমস্যা কি হয়েছে দেখো, ওখানে আমরা অনেক অ্যাথলিট খেলেছি। ঠিক আছে, একটার পর একটা ক্যাটাগরি খেলেছি। এবারে যখনই তুমি ধরো কাউকে বিট করে তুমি গোল্ড মেডেল নিয়ে নিলে, ঠিক আছে, হতে পারে তারা ডিজার্ভিং ছিল কি ছিল না, বা আমি হয়তো মোর ডিজার্ভিং, জাজের উপর ডিপেন্ড করে। এবার দেখো জাজমেন্ট যথেষ্ট ফেয়ার এনাফ হয় আইসিএনে, ওখানে কোনো রকম পার্সিয়ালিটি হয় না, কারণ কেউ পার্সোনাল ফেডারেশন থেকে গেমটা করাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে বাইরের অ্যাথলিট রয়েছে, হিউজ নাম্বারস অফ অ্যাথলিটস। ঠিক আছে, কেউ কাউকে চেনে না। এবারে 3টে ক্যাটাগরি খেললাম, 3টে ক্যাটাগরিতেই গোল্ড মেডেল, আর 2টোতে ওভারঅল চ্যাম্পিয়ন। ঠিক আছে, এইবারে এক্ষেত্রে যখনই ধরো ওভারঅল চ্যাম্পিয়নশিপ হয়ে গেল, ট্রফিটা পেয়ে গেলাম, তখনই কিন্তু ট্রোলিং শুরু, তখনই কিন্তু এটা বলা শুরু যে তোমার বডি ন্যাচারাল নয়, স্টেরয়েড, আর হচ্ছে স্টেরয়েড নিয়ে বডি বানিয়ে আইসিএন খেলে মেডেল নিয়ে এসেছে বা ট্রফি নিয়ে এসেছে, এই কথাগুলো উঠে এসেছে। এবারে যারা জাজে বসেছিলেন জাজমেন্টে, এবার তারা কি জানতেন না ওনারা কাকে উইনার করছেন? তারা কি এতই বোকা? দেখো তুমি আমি তো জাজে বসেছিলাম না, তাই না, যা হয়তো আমাদের ল্যাক অফ নলেজ থাকতে পারে, আমরা জানি না, কিন্তু এত বছর ধরে যেখানে জাজমেন্টে রয়েছেন, তো ওনাদের তো জানা উচিত যে আমি কাকে, আমাকে তো ডিসকোয়ালিফাই করে দিতে পারতো, আমাকে উইনার নাই বা করতে পারতো না, যে শি লুকস লাইক এনহ্যান্সড। ঠিক আছে, আমাদের ন্যাচারাল মনে হচ্ছে না। ঠিক আছে, তো আমি সেখানে উইনার কেন হব? যদি আমি হলাম, ধরো আমি উইনার হলাম, আমি মেডেল নিলাম, ট্রফি নিলাম, সবাইকে বিট করলাম, তার মানে আমি ডিজার্ভিং, তাই না, আমি ডিজার্ভিং। এবারে আমি স্টেরয়েড নিয়ে সব কিছু নিয়ে এসেছি না, আমি ডিম মাছ মাংস খেয়ে সব কিছু নিয়ে এসেছি? তোমরা কোয়েশ্চেন করো আইসিএনকে, তোমরা আইসিএন ফেডারেশনকে কোয়েশ্চেন করো না, যে আপনারা পায়েল মল্লিককে যে এত কিছু দিয়েছেন, 3টে ক্যাটাগরিতে গোল্ড মেডেল দিয়েছেন, 2টোতে ট্রফি দিয়েছেন, শি ইজ এনহ্যান্সড। যদি ওনারা বলে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, উনি এনহ্যান্স, আমি সব কিছু ফেরত দিয়ে দেবো, সব ফেরত দিয়ে দেবো, আমাকে তো বলে লাভ নেই। আমি তো এখনও জোর গলায় বলছি আই এম ন্যাচারাল, আমি লাইফ টাইম ন্যাচারাল, আমি এখনও ন্যাচারাল, আমি আইসিএন পিওর ন্যাচারাল হয়ে খেলে এসেছি। এবারে হ্যাঁ দেখো, এক্ষেত্রে 6 প্যাক অ্যাপস বানানো মুখের কথা নয়, মুখের কথা নয়। ঠিক আছে, যারা বানায়, ন্যাচারালি বানায়, তারা জানে। ঠিক আছে, কারণ তার জন্য স্ট্রিক্ট ডায়েট, আমি একটু আগে তোমাকে বললাম আগের টপিকে, যে আমাকে নিজের হাতেই বানিয়েছে সঙ্গীতদা। ঠিক আছে, পুরোটাই ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট। তবে হ্যাঁ, সেখানে তোমাকে ডেডিকেশন রাখতে হবে, তোমাকে কষ্ট সহ্য করতে হবে, তোমাকে মানে খুব পেশেন্স রাখতে হবে, প্রচণ্ড পেশেন্স রাখতে হবে। এমন নয় যে তুমি 1 মাস ডায়েট করলাম তোমার 6 প্যাক অ্যাপস বেরিয়ে যাবে।
দিনের পর দিন খাটনি, দিনের পর দিন সে ধৈর্য ধরে রাখা, নিজেকে আস্তে আস্তে করে ডেভেলপ করা, আমার টাইম লেগেছে। আমি যা বলেছে একদম 100% তাই করেছি, তাই আমি রেজাল্ট পেয়েছি। ঠিক আছে, 100% যদি আমার মনে হয় যদি ডেডিকেশন, লয়্যালটি কোনো কোচের প্রতি কোনো অ্যাথলিট রাখে, সে রেজাল্ট পাবেই। এবার দেখো, স্টেরয়েড হচ্ছে পার্ট অফ বডি বিল্ডিং। আমি বলবো না জিনিসটা খারাপ, জিনিসটা কেউ নেয় না, নিতে হয় না। আমাকে এখনো পর্যন্ত নিতে হয়নি, আগামী দিনে যদি নিতে হয়, আমার কোচ যদি মনে করে আমার নেওয়া উচিত, আমার সেই লেভেলের স্টেজ খেলা উচিত, আমি নেব, স্বাভাবিক কথা, এটা কোনো খারাপ নয়। আমি শুধু এখন বললাম জাস্ট শুধুমাত্র আইসিএনের জন্য, যে এতগুলো মাস আমি যে প্রিপারেশন নিয়েছি, আমি যে আইসিএন খেলেছি, সেই জার্নিতে আমার কোনো সাবস্টেন্স নেওয়া নেই। আগামী দিনে নিতে হয়, সেটা আমার কোচের উপর ডিপেন্ড করছে, তখন ভাবা যাবে। ঠিক আছে, আর যারা নেয় তারা খারাপ না, এটা পার্ট অফ বডি বিল্ডিং, কিন্তু ইটস নট এভরিথিং, এটাই সব কিছু না। কারণ অনেক ন্যাচারাল অ্যাথলিট রয়েছে যারা কিন্তু সারা মাস 12 মাস সুন্দর একটা ফিজিক তৈরি করে, শুধুমাত্র ধরো নর্মাল একটা ভালো ডায়েট নিয়ে। এমন নয় যে তুমি একটা ছেলে 6 প্যাক অ্যাপস দেখছো বা একটা মেয়ের দেখছো মানে সে স্টেরয়েড নিয়েছে। সে তার জেনেটিক্স আলাদা, জেনেটিক্স কথা বলে, জেনেটিক্স ম্যাটার করে, তোমার ডায়েট ম্যাটার করে, তোমার হচ্ছে হার্ডওয়ার্ক ম্যাটার করে, তোমার সারাদিনের লাইফস্টাইল ম্যাটার করে, তোমার মেটাবলিক রেটটাও ডিপেন্ড করে এখানে। কারোর কম, ঠিক আছে, কেউ ছুটলে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ে, কেউ বা তাড়াতাড়ি হাঁপায় না। তোমার কার্ডিওভাস্কুলার হেলথ ডিপেন্ড করে এখানে। শুধু যে দেখো, এবারে ছোট্ট একটা কথা যেটা আমি আগেও মনে হয় তোমার পডকাস্টে একবার বলেছিলাম, স্টেরয়েড নিলে যদি বডি হয়ে যায়, স্টেরয়েড নিলেই যদি বডি হয়, আমার মনে হয় প্রত্যেকের স্টেরয়েড নেওয়া উচিত। কারণ ওই তোমার বলে না যে সবজি দোকানে স্টেরয়েড কিনতে পাওয়া যায়, যেটা সবাই মনে করে যে আলু পেঁয়াজের মতো স্টেরয়েড বিক্রি হয় 5 টাকা 10 টাকা 50 টাকা। অ্যাকচুয়ালি স্টেরয়েড কিনতে যে খরচটা করতে হয় না, এটা আমি চাইছি যারা স্টেরয়েড সম্বন্ধে জানে কমেন্টেই বলুক। যারা স্টেরয়েড নেয় তাদের কি আদৌ কোনো খরচা করতে হয় স্টেরয়েড নেওয়ার জন্য, নাকি সস্তায় পাওয়া যায়? সবাই চিৎকার করে স্টেরয়েড মেরেছে, স্টেরয়েড নিয়েছে, ইঞ্জেকশন নিয়েছে, ড্রাগ নিয়েছে। তুমি ওটা আমি নাই বা বললাম খরচটা, এখানে কমেন্টেই বলুক যারা জানে স্টেরয়েড সম্বন্ধে, যে একটা ইম্পর্টেন্ট জিনিস বডি বিল্ডিংয়ে, তো খুব ইম্পর্টেন্ট সাবস্টেন্স একটা, এবং খুব মানে সেফলি নিতে হয়। ঠিক আছে, প্রপার কোচের আন্ডারে থেকে প্রপার ডোজেজ, ঠিক আছে, অনেক কিছু মেনটেন করে নিতে হয়। তো যারা জানে তারাই বলুক যে মানুষ যে এত চিৎকার করে স্টেরয়েড নিয়েছে, ভাই এটা কি কোনো মানে আলু পেঁয়াজের দরে পাওয়া যায় নাকি প্রচণ্ড কস্টলি? কমেন্টেই বলুক, তুমি সেটা জানতে পারবে। শুধু স্টেরয়েড নিলেই বডি হয় না, স্টেরয়েড নিতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়, অনেক দাম, প্লাস তার সঙ্গে হার্ডওয়ার্ক, তোমার ওয়ার্কআউটের প্যাটার্ন, তোমার ডায়েট ম্যাটার করে। একটা জিনিস, যারা ধরো এমনি জিম করে বা বডি বিল্ডিং করে, তো আমরা তাদেরকে বেসিক্যালি ফিটই বলি, যে তারা একদম ফিট বিভিন্ন দিক থেকে। কিন্তু প্রায়শই শুনতে পাই একটা জিনিস, যাদের ধরো যেমন সিদ্ধার্থ বলে বলিউডে যে ছিল, তারপরে ধরো এই রিসেন্ট একজন বডি বিল্ডার মারা গেলেন, মনে হচ্ছে পাঞ্জাব বা হরিয়ানার ওই সাইডের। হ্যাঁ, তো এইটা কেন হয়? মানে তারা যদি বডি বিল্ডিং করে যদি ফিট থাকা যায়, যদি আমরা সেটাকে ফিট হিসেবেই ধরি, তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে? দেখো, বডি বিল্ডিং হচ্ছে, বলবো না যে ফিট আনফিটের কোনো ব্যাপার। দেখো, মৃত্যু জিনিসটা যেটা মানে অনেকগুলোই হয়েছে, ঠিক আছে, আমরা রিসেন্টলি অনেকগুলোই দেখলাম যে এরকম মানে ডিউরিং ওয়ার্কআউট বা জিম করে, ঠিক আছে, এরকমই জিনিসগুলো হয়েছে, ডেথগুলো। তো এটা দেখো, এটা তোমার তুমি শুনে দেখবে 90% হয়তো কমেন্টে বলবে বা বলেছে যে স্টেরয়েড নেওয়ার জন্য, ঠিক আছে, স্টেরয়েডের ডোজের জন্য হয়েছে বা সামথিং এলস। তো এক্ষেত্রে দেখো, প্রপার তুমি যদি ডেথের কারণ খোঁজার চেষ্টা করো, তুমি কনফিউজড হয়ে যাবে। এক তো আমরা নিজেরা জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে। দেখো, আমি যেটা তোমাকে বললাম না যে আমরা এখন প্রেপে থাকি না, প্রেপে থাকার সময় ডায়েটটা কিন্তু খুব স্ট্রিক্ট হয়। অ্যাকচুয়ালি আমি তোমাকে একটু কাটছি, মানে হার্ট অ্যাটাক কিন্তু কারণটা বেশি শুনতে পাই, যে কার্ডিয়াক অ্যারেস্ট তোমার হচ্ছে হতেই পারে, কারণ এমন নয় যে আমার হতে পারে না,
ঠিক আছে? তো এবারে কার কখন হবে সেটা বলা খুব মুশকিল। আমরা যেটা বেসিক্যালি এটা আমি আমার জিমে দেখে থাকি, ঠিক আছে? এবারে কিছু কিছু দেখো মেয়ে বা ছেলে বলো, ধরো তুমি আমি উদাহরণ দিচ্ছি, তো আমরা হয়তো সাইক্লিং করছি জিমে, ঠিক আছে? সাইক্লিং করতে করতে দেখবে অনেকে খুব হাঁপিয়ে যায়, জলদি হাঁপিয়ে যায়, প্রচুর সোয়েটিং হয়, হ্যাসপাস করতে থাকে, কিন্তু সে কিন্তু মোটা না, যে মোটা হলেই হাঁপাবে বা কিছু এরকম না। তো আমার তখন ফিল হয় যে মানে তার হার্ট হেলথ কোথাও না কোথাও হয়তো ম্যানেজেবল না। কারণ তোমার ব্রিদিংটা তো তোমার ওখান থেকেই আসে, আমাদের ব্রিদিংটা কিন্তু মেন, ঠিক আছে? আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু কিছুটা কানেক্টেড কিন্তু ব্রিদিংয়ের সাথে, আমরা জানি। এবার কার্ডিওভাস্কুলার হেলথ মানে হার্ট যদি তুমি প্রপারলি মানে কেয়ারে না রাখো, তোমার যে কোনো সময় হতে পারে। আমরা তো এমনও শুনি, ধরো ডিউরিং স্লিপ ঘুমিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, ডেথ। এবারে জিমের সময় এখানে যখন জিমকে এখন যেভাবে বদনাম করা হচ্ছে যে জিম করেই বেশি এখন মৃত্যু হচ্ছে, জিম করতে করতে এরা তো ফিট থাকার কথা, ঠিক আছে? তাহলে কি করে ডেথ হচ্ছে এদের? ভেতরে কি হচ্ছে না হচ্ছে বা কি কি সাবস্টেন্স নিয়েছে। আমার সেলিব্রিটি যারা হয় না, সেলিব্রিটিরা তো তোমার ধরো কি না নিতে পারে। আমি যদি বলি, ধরো এটা অনেকেই হয়তো মানবে যে ওয়ার মুভিটার জন্য যে ঋত্বিক রোশন ট্রান্সফরমেশন করেছিল না, উইদিন 2 or 3 months, তো ন্যাচারালি ইটস নট পসিবল, ঠিক আছে? তো ন্যাচারালি যদি পসিবল না হয় এত বড় একটা শো মানে কনসাইনমেন্ট তাই তো এবারে তাকে তো ট্রান্সফরমেশন করতে হবে, ঠিক আছে? ওই হিসেবেই কিন্তু ওরা করে, মানে ওরা ওইরকম কনসাইনমেন্ট ধরে যে আগে কোন মুভিটা আছে, কীরকম ডিউরেশন আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো স্বাভাবিক তারাও জানে তারা কি নিচ্ছে, কি নিতে হবে। এবারে এগুলো সাইড এফেক্ট প্রচুর। যদি কেউ বলে যে এগুলো সাইড এফেক্ট নেই, তাহলে ভুল বলবে। প্রচুর সাইড এফেক্ট আছে। ওই জন্য মানে যা একটু আগে বললাম না, যে তুমি যাই নাও বাইরে থেকে, কিছু কিছু ইয়াং জেনারেশনের ছেলে আছে জানো তো, অনলাইন থেকে এগুলো বাই করে স্টেরয়েড। আচ্ছা। সে না ওই সম্বন্ধে কিছু জানে, না নলেজ আছে, আর না তার কোনো প্রপার কোচ আছে। তার মনে হলো ধারণাটা কি বলতো, যে নিলাম, ওটা তো ইনজেক্টেবল হয় আবার ট্যাবলেট ফর্মে হয়, তো নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, ঠিক আছে? যে ডাক্তার কাছে গিয়ে আমাকে নিতে হবে, তো নিয়ে নিলেই আমার কিন্তু বডি হয়ে যাবে। বড় বড় যে যারা ফিটনেস ইনফ্লুয়েন্সার, তাদের বডি দেখছে, ইউটিউবে দেখছে, ইনস্টাগ্রাম, ঠিক আছে? এখন তো ইয়াং জেনারেশনের জোশটা অনেক বেশি, কিন্তু ফিট থাকার নয়, সহজে তাড়াতাড়ি বডি বানানোর। এবার তুমি ঘরের মাছ, মাংস, ডিম, প্রপার একটা ক্লিন ডায়েট করে বডি বানাতে গেলে তোমাকে অনেক ধৈর্য লাগবে, বছর বছর সাধনা। বড় বড় যে ধরো আমরা যে আমার সঙ্গীতদাকে যে দেখছি আজ, মানে কয়েক বছরের ওটা ফল দাদার, তাহলে সেই জায়গাতে আসতে তোমাকে ধৈর্য রাখতে হবে। তো এখন তো ধৈর্যের অভাব। এবার বাইরে থেকে ধরো কেউ ইঞ্জেকশন নিল, ঠিক আছে? এবার সে কিছু বুঝলো না তার ভেতরে কী হচ্ছে, ওটা তো ব্লাডে মিশছে, তো আমার ক্ষতি তো স্কিনে হচ্ছে না, যে আমার স্কিনে কিছু একটা হলো, ডক্টর দেখালাম, ওষুধ লাগালাম, ভাই ভালো হয়ে গেল। যা হচ্ছে ভেতরে হচ্ছে। ভেতরে কিছু হলে সবার আগে তোমার তো হার্ট, সবার আগে অ্যাটাক করে সাইড এফেক্টস হার্টে, যেটা আমাদের মেন সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে? এবারে কিছু নিয়ে ডেথ হয়েছে নাকি জেনারেলি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে সেটা বলা মুশকিল। আমি এখনও পর্যন্ত মানে এই টেনশনে থাকি না বা নেই যে আমার ভেতরে কিছু খারাপ হচ্ছে। একটু আগে যে বললাম যে স্টেরয়েড নেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, আমি চাইলেই নিতে পারি, নিয়ে বিশাল বিশাল মেডেল খেতাব হাসিল করতে পারি, কিন্তু আমার কোচ ওটা প্রেফার করে না আমার জন্য, আমিও করি না, কারণ আমি সুস্থ আছি, ভালো আছি, ধীরে ধীরে এগোচ্ছি, স্টেপ বাই স্টেপ। আমার না হয় দেরি হবে, কিন্তু আমি জানি যে আমি দিনের শেষে এবং রাতের শুরুতে আমি সুস্থ এবং স্বাভাবিক। এই যে ভেতরে কি হচ্ছে, আমি এত কিছু নিয়েছি, ভাই ভেতরে কিছু হচ্ছে না তো, আজকে আছি কালকে থাকবো না তো, এরকম ব্যাপার হয় না? এরকম একটা ব্যাপার যে তুমি ধরো খুব অ্যালকোহল নিয়ে নিলে আজকে রাতে, ভাই কালকে অফিসে উঠতে পারবো তো,
হয়তো মাইন্ডে একটা গেম চলে, আমি অ্যালকোহল নিইনি, দিব্যি সুন্দর আমি ডিম সেদ্ধ মাংস সেদ্ধকে ঘুমিয়ে গেলাম, অবশ্যই কালকে সকালে আমি স্কুল যাব ফ্রেশ মাইন্ডে। কিন্তু যে ধরো একদম ট্যুর হয়ে গেছে, বেশ কালকে ভাই আছে মিটিং আছে, যেতে পারবো তো, উঠতে পারবো তো, তার অ্যালার্ম দেওয়া, একে বলা ডাকবে, তাকে বলা ডেকে দেবে, যদি ঘুম থেকে উঠতে না পারি কি হবে, অনেক টেনশন, সাইমালটেনিয়াসলি টেনশন চলতে থাকে। যেখানে তুমি জানো যে তুমি এমন কিছু করোনি যে তুমি আনসেফ, তুমি ঘুম থেকে উঠেও সূর্য দেখবে ভালোভাবে, রাতে ঘুমোতে যাবে সুন্দরভাবে চাঁদ দেখে আরাম করে। তো আমি এই লাইফে হ্যাপি, ঠিক আছে। আমি যেখানে সন্তুষ্ট যে আমি স্টেরয়েড নিয়ে আইসিএন খেলে আসিনি, বা আমি যেখানে দাবি করি সেখানে যদি পাবলিক বলে না আপনি নিয়েছেন, তাহলে আমি নিয়েছি, পাবলিককেও মাঝে মাঝে সন্তুষ্ট করতে হবে, না ফলোয়ার্স কমে যাবে গো, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম রিসেন্টলি, ফিট বিশ্বজিৎ বলে একজন আর কি, সাধারণত তোমার এই কম্পিটিশনটা হওয়ার পরেই হয়েছে, মানে এই তুমি কি তাকে পার্সোনালি চেনো বা তুমি কি জানো, মানে সে কিরকম কি মেন্টালিটির মানুষ, মানে হঠাৎ করে এই ধরনের কমেন্ট করা? বিশ্বজিৎদার সাথে আমার কম বেশি কথা হতো, আমার কখনো খারাপ মনে হয়নি, আমার সাথে যেটুকু কথা বলতো আমাকে ম্যাডাম ম্যাডাম বলতো, ভুল বলবো না, ঠিক আছে। তো তখন বোধহয় বিশ্বজিৎদার বিয়ে হয়নি, প্রথম কথা হতো, দাদা বলতাম, লাইফেও কথা হতো, কিছু যদি টিপস চাইতাম শেয়ার করতো, ঠিক আছে। তো তারপর থেকে ধরো নিজের প্রিপারেশনের জন্য তো মানে ফেসবুকে সেভাবে আমার মানে নিজের পোস্ট ছাড়া তো আমার আসাও হতো না, দেখাও হতো না। তো হঠাৎই আমি এই ভিডিওটা খেলে আসার পরই খুব প্রচণ্ডভাবে ট্রোল হওয়ার পরে আমার চোখে আসে, ঠিক আছে। তো আমি একটা কথাই বলবো, দেখো যাই বলো না কেন, মুখের কথা একবার বেরিয়ে গেলে না ফিরে আনা খুব মুশকিল। তুমি যতই পায়ে ধরে ক্ষমা চাও, হাত জোর করে ক্ষমা চাও, বেরিয়ে গেল মানে বেরিয়ে গেল, বন্দুকের গুলির মতো। তো আমি জানি না যে সেনাবাহিনীকে এরকমভাবে কটু কথা বলার কারণ কি পেছনে, ঠিক আমি জানতেও চাই না, কিন্তু জিনিসটা যেটা করেছেন যথেষ্ট খারাপ করেছেন। দেখো আজ আমরা মানে বলে না, মানে আমি সমস্ত যারা যেখানে সার্ভিস করুক, যারা যে কাজই করুক, কোনো কাজই ছোট না। যিনি রিক্সা চালাচ্ছেন তাকেও সম্মান করা উচিত, এমন নয় যে আমি দেশের জওয়ান বলে ওনাদের হয়ে কথা বলছি। প্রত্যেকটা মানুষের কাজের সম্মান আছে, সেই মানুষটার সম্মান আছে, তাই না? এবারে জওয়ানরা যেখানে সেনাবাহিনীতে কথা যদি আমি বলি, তুমি বলো তো সত্যি কথাই ওই জায়গাতে যেতে, ধরো তুমি যখন তোমার মা বাবাকে বলবে যে আমি আর্মিতে যাব, একটা মা বাবা বুকে পাথর রেখে ছেলেটাকে পাঠায় যে আজকে যাচ্ছে কালকে ফিরবে তো ছেলেটা, মানে এটা একটা আবেগ। আজ কোনো চলতি ফিরতি লোককে যদি দু একটা গালাগালি দিত, হয়তো মানুষ দু একবার খারাপ কথা বলতো, ভুলে যেত। কিন্তু যেখানে ধরো হাজার হাজার ছেলে বা মেয়ে, যাদের জীবনের নিজের সুরক্ষা নেই, কিন্তু আমরা সুরক্ষিত তাদের জন্য, তো আমি তো মানে প্রথমে তো অবাক, জানো তো, আমি স্পিচলেস যে মানে আবার বিশ্ববিদ্যা অন্য হয়তো আমি চিনি না, জানি না কে কী বললো, হয়তো আমি অতটা গুরুত্ব দিতাম না, যে ঠিক আছে জিনিসটা খারাপ করেছে ব্যাস এইটুকু। কিন্তু আমি বললাম বিশ্বজিৎ বিশ্বাস যখন এলো, ফিট বিশ্বজিৎ, আমি বললাম জিনিসটা খুব খারাপ করেছে স্বাভাবিকভাবে। এবারে দেখো এটা তো ক্ষমা করে দিয়েছে শুনলাম, এটা যে যতই ক্ষমা করুক মন থেকে তো মুছে যাবে না, জিনিসটা খারাপই করেছে। তো একটু আগে আমি তোমাকে বললাম, তুমি জিজ্ঞেস করলে না, তুমি এত যে মানুষ লোকজন খারাপ কথা বলে, এত হেড কমেন্ট তুমি ডিল করো কিভাবে, তাই না? আজকে দেখো উনি বিশ্ববিদ্যালয় ট্রোল হচ্ছে, ভাইরাল হয়েছে, ফলোয়ার্স তত্তর করে বাড়ছে, আমি বাড়ছে ওইখানে মানুষের অবাক, দেখো মানুষের রুচি কাকে বলে। আমার ফলোয়ার্স বাড়তে হয়তো এখন যুগ লেগে যাবে 1000 হতে, বুঝতে পারছো তো। কিন্তু ধরো মানে খুব নোংরাভাবে কেউ কোনো কথা বললো, একটু মানে নোংরাভাবে একটু মানে নাচন কুদন করে দিল, ঠিক আছে। যেমন একটা তুমি প্রোফাইল চেক করবে, ফিট উপাসনা, যাকে নিয়েও টোল্ড হয়, আচ্ছা ঠিক আছে, অনেকেই জানে, আমি বলে দিলাম এটা চ্যানেলটা, অনেকেই জানে, ঠিক আছে। সেও কিন্তু একজন ফিটনেস, মানে মহিলাটা ফিটনেসের দিকেই, কিন্তু প্রচুর ফলোয়ার্স, মিলিয়নস ফলোয়ার্স। কিন্তু আমি ভাবি মানুষের রুচিটা কী তাহলে? মানুষের রুচিতে তোমাকে যদি আসতে হয়, ঠিক আছে, তোমাকে যদি ফ্যান ফলোয়ার্স বাড়াতে হয়, রিচ বাড়াতে হয়, তোমাকে নিচে নামতে হবে, পরিষ্কার কথা, যেটা তোমার আমার পক্ষে সম্ভব নয়, নেগেটিভ পাবলিসিটি, একদম
ঠিক আছে, আমরা তোমার আমার পক্ষে কি সম্ভব, আমরা ভাই যেরকম, আমরা যদি পান্তা ভাত খাই ওটাই তুলে ধরবো, ঠিক আছে, আমরা যদি বিরিয়ানি খাই ওটাই তুলে ধরবো। ওই আদব কায়দা মিশিয়ে বা রং মিশিয়ে বা ধরো কিছু রিচ, সামান্য আমার রিচ ভিউস নিয়ে নিজের চরিত্রকে নষ্ট করার থেকে আমার মনে হয় ভাই ফলোয়ার্স না হোক, আমি আমার মতো ফেসবুকে ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করছি, কাফি আছে। ঠিক আছে, এবারে তো আমি তো তাই ওই বিশ্ববিদ্যালয় ব্যাপারটা নিয়ে যেটা লাস্ট কথা বলবো, যে প্রত্যেকটা মানুষের জন্যই বলবো, ওনার জন্য কেন, যে উনি এটা লাস্টে বলেছিল, তুমি শুনেছিলে বোধ হয়, যে লাইফে একটা লাইভ ভিডিও করেছিলেন, ওনার সাথে কার সাথে তর্কাতর্কি হয়েছে, তো মুখ ফসকে কথাগুলো বলে ফেলেছেন লাস্ট, এটা আমি শুনেছি। তো ওভাবে নাকি পার্টিকুলারলি সেনাবাহিনীদের বলতে চাননি। আচ্ছা, তো যে যাই বলুক, তোমাকেও বিশেষ করে বলছি, ঠিক আছে, খারাপ, নোংরা, কুমন্তব্য, কটু কথা সব কিছুকে মাথা দিয়ে ভাবতে হবে, ঠিক আছে, মাথা দিয়ে, মন থেকে নয়। মন থেকে ভাবলেই প্রবলেম, মাথা দিয়ে ভাববে, ঠান্ডা মাথায় কাজ করবে। সোশ্যাল প্ল্যাটফর্মে থাকা ভালো, কিন্তু অ্যাজ এ পাবলিক ফিগার। মানে কি, অনেকে পাবলিক ফিগার মানে ব্যাপারটা বলে দিয়েছে আমি যা করবো পাবলিক মেনে নেবে, কিন্তু আমার মতে মানে পাবলিক ফিগার মানে কি, পাবলিক তোমাকে দেখে মুগ্ধ হবে, ভালো লাগবে, মানে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা রেসপেক্ট থাকবে, তোমার কাছ থেকে কিছু শেখার জন্য তোমাকে ফলো করবে, ঠিক আছে। আমি কোনো একটা ধরো মানে নোংরা, ধরো একটা কোনো মানুষ ধরলাম যার কোনো রুচি নেই, যেমন স্যান্ডি, দেখেছো তো, ঠিক আছে, আমি তাকে ফলো করতে যাব কেন? করব কি, শিখবো আমি? কিন্তু আমি একজন অ্যাথলিট, একজন ধরো ডক্টর, তাই না, একজন রাইটার, ঠিক আছে, এদেরকে ফলো কর, ডায়েটিশিয়ান, যে আমি কিছু শিখতে পারবো, শেখার তো কোনো শেষ নেই। আমি যদি নিজেকে মনে করি আমি সব জানতা, ভাই আমি তো নিজে তো নিউট্রিশন নিয়ে পড়েছি, কি জানবো আমি, কি শেখাবে আমাকে? এটা বললে তো সবাই এখন সর্বজ্ঞানে জ্ঞানী, কিন্তু তোমার কাছ থেকে কিছু আমার শেখার আছে। তোমার যেমন ধরো যে পডকাস্টগুলো আমি দেখি কেন, আমার শুনতে ভালো লাগে, কিছু তার ব্যক্তিগত কথা থেকে কিছু মোটিভেশন পাওয়া যায়, অনেক কিছু তো পাওয়া যায়, তো মানুষ এরকমকে ফলো করবে। এবার যে যেমন সে তেমন তাকে ফলো করবে। তো এক্ষেত্রে মানে টেম্পার, মানে সোশ্যাল মিডিয়াতে হারিয়ে লাভ নেই, টেম্পার ধরে রাখা উচিত, ঠিক আছে, টেম্পার অনেক মূল্যবান। যাকে তাকে যা খুশি বলে দিলাম ভাই, মানে সেখানে ফ্রাস্ট্রেশন বের করে দিলাম, কিছু লাভ নেই। সে হাসাহাসি, নোংরা, কাদা, ঘাটাঘাটি এইসবই তো হয়ে বেড়ায়। তো শান্ত থাকো, নিজের লক্ষ্যে এগিয়ে যাও, লক্ষ্য পূরণ হয়ে গেলে আবার লক্ষ্য স্থির করো, আবার ওটা নিয়ে প্রিপারেশন করো। আমার লাইফ এটাই। ওভারঅল তোমার এক্সপিরিয়েন্স আইসিএন এর কিরকম? খুব ভালো, ভীষণ ভালো। তো গিয়েছিল মানে আইসিএন এর এক্সপিরিয়েন্স বলতে গেলে হচ্ছে ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে গেছিলাম এত দূরে, হায়দ্রাবাদে। হ্যাঁ দেখেছি, ঠিক আছে, মানে ওর মতো যদি আমি বলি, ওর কথা এখানে বলতেই হয়, কারণ আমরা তো সবাই বড়, আমরা সবাই ম্যানেজ করে নিই সব কিছু, কিন্তু আমার মেয়ে খুব ছোট, 8 বছর। ফার্স্ট টাইম ওকে নিয়ে গেছি, মানে বিশ্বাস করো, মানে বুঝতেই পারিনি যে ও আমার সাথে আছে, মানে কোনো কিছুতে কোনো ডিস্টারবেন্স, মানে মা খাবো, মা ঘুমোবো, কিচ্ছু না, যখন যেটা বলেছি সেইভাবেই ঘুমিয়ে পড়েছে, তাই খেয়ে শুয়ে গেছে। আমরা গিয়েছিলাম 22 তারিখ, ফিরেছি 26 তারিখ, ঠিক আছে, মানে এতগুলো দিন মানে মানে কি বলবো, মানে ওর মতো কম্প্রোমাইজ বা ধরো ওখানেও স্ট্রাগল করা, মানে কনস্ট্যান্ট যখন আমাদের খেলা চলছে, সকাল 9টা থেকে রাত্রি 9টা বসে থাকা অডিটোরিয়ামে, তাও মানে পুরো চিল্ড, চুপচাপ কন্টিনিউ বসে থাকা, ওটাও বিশাল বড় একটা স্ট্রাগল ওর কাছে, ধৈর্য ধরে, ঠিক আছে। এবারে ধৈর্য নিয়ে তো কথা বললাম না, যে আমার মেয়ে প্রচুর পেশেন্স এখন থেকে। ও কি তোমাকে দেখে ছোট থেকে এরকম ডিসিপ্লিন হয়ে যায়? মানে ও হ্যাঁ, ও দেখো আমাকে দেখে, মানে কি সত্যি কথা বলতে, ওকে আমি যেটা বলি ও শোনে, এই কথা শোনার অভ্যেসটা মানে তোমাকে কিন্তু মানে অনেকটাই হয়তো ডিসিপ্লিন করে তোলে, ঠিক আছে। আজকে মানে ও, আমি যদি বলি, ও হয়তো কখনো এরকম আবদার করে যে আমি সকালে হয়তো পাস্তা খাবো, আমি বলি না বেটা, সকালে পাস্তা খাওয়া ঠিক না, তুমি ওটস খাও, ওটস খেলে ভালো, তাহলে পেটটা বাড়বে না। ও কিন্তু শুনে নেয়, মানে কোনো দাবি নেই যে না, বা কোনো রুচি, নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এরকম কিছু না। ও আমি যে বললাম, ও হয়তো আমি না বললে আমাকে জিজ্ঞেস করতো যে মামা কেন ওটস খেতে হয়, কেন ওটস খাবো, এইটুকু জিজ্ঞেস করে, কৌতূহলী প্রচুর। কিন্তু ওই যে বলে দিয়েছি যে ওটস খেলে পেটটা বাড়বে না, সবসময় পাস্তা খাস না সকালে উঠে, ব্যাস, ঠিক আছে। এবারে টাইমে
ওঠা, ঘুমোনো বা মিলগুলো সেট করা। আমি আর ও মিলে ওর ডায়েটটা আমিই বানাই ঘরে বসে বসে। মানে এখানে যখন আসে তখন কিন্তু ও ডায়েট মেনটেন করেই খাবার খায়। এবার আমাকে দেখে শিখেছে এরকম ব্যাপারটা নয়, কিন্তু হ্যাঁ ওর একটা ফ্যাসিনেশন আছে, পেট বাড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, মানে ও নাচ করে তো, মানে ওর একটা ব্যাপার আছে যে ও কিন্তু নিজে নিজে পেট দেখে, জানো তো, এখন এই বয়সেই। আচ্ছা বেড়ে যাচ্ছে হ্যাঁ কিনা? বেড়ে যাচ্ছে কিনা দিয়ে আমি একটু দিয়ে আমি আমরা মানে এখন থেকে হেলথ কনসাস একটু যদি বলে দিই এটা পেটটা কিন্তু বাড়ছে, ডিপেন্ড করে পরিবেশের উপরে, হ্যাঁ। যেহেতু তুমি এটা নিয়ে থাকো। এবার যখনই বলে দিই পেটটা বেড়ে যাচ্ছে তাহলে কার্ডিও করতে হবে। ঠিক আছে, কার্ডিও করলে পেট কমে। এবার কিছু কিছু ও নিজেই ইউটিউব দেখে দেখে করে না তা না, মানে শরীর চর্চাটা রয়েছে প্লাস নাচ করে। তারপর ওর সাথে সব থেকে ভালো গুণ মানে আমার মনে হয় যে প্রচুর কথা শোনে। মানে ও আমার প্রচুর কথা শোনে, কারণ যেখানে বসে থাকার, এই যে ধরো এখানে আসি ঘুরি ফিরি, যে এখানেও জিম করতে যাই, আমার মেয়ে আমার সাথেই যায়, ও 2 ঘন্টা ওখানে বসে থাকে চুপচাপ। অনেক বাচ্চা হলে কি অধৈর্য হয়ে যেত, বা হয়তো দুষ্টুমি করতো, বা হয়তো চিৎকার করতো, যেত না, জেদ করতো। আমার মেয়ের এসব কিচ্ছু নেই। মানে ওকে নিয়ে আমি হায়দ্রাবাদ ঘুরে চলে এলাম ফার্স্ট টাইম, মানে বুঝতেই পারলাম না কবে গেলাম কবে চলে এলাম। মানে খুব ভালো সময় কাটিয়েছি, পুরো টিমের সাথে গিয়েছিলাম আমরা। তো তারপর ঘোরাফেরা হয়েছে। তারপর মেন যেটা হয়েছে, তুমি এটা জিজ্ঞেস করলে অভিজ্ঞতা কেমন, যে স্বপ্ন নিয়ে গিয়েছিলাম সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। ঠিক আছে, এটাই আমার কাছে মানে লেভেলের অভিজ্ঞতা। সঙ্গীতদার টিমে যারা ছিল আর কি, প্রত্যেকেই আই থিঙ্ক চ্যাম্পিয়ন হয়ে হ্যাঁ প্রত্যেকেই, মানে প্রত্যেকেই বহু বছর ধরে আইসিএন খেলছে। কিছু কিছু আমরা ছিলাম নতুন খেলেছি ফার্স্ট টাইম, আর কিছু ছিল যারা অনেকবারই আইসিএন খেলেছে। ঠিক আছে, তারাও গোল্ড মেডেল নিয়ে এসছে। এবারে ওভারঅল চ্যাম্পিয়নের মধ্যেও অনেকে নিয়ে এসছে। ছিলাম মেয়েদের ক্যাটাগরিতে আমরা কম ছিলাম, আমরা 3 জন খেলেছি মেয়ে পার্টিসিপেন্ট। এটাও কিন্তু একটা চক্ষুশূল হওয়ার কারণ, এটাও কিন্তু ট্রোল হওয়ার একটা কারণ, যে একজন মানুষ কিভাবে এতজন চ্যাম্পিয়ন বানাতে পারে। তার মানে সে মানে মেয়েদেরকেও স্টেরয়েড দিচ্ছে, ছেলেদেরকেও স্টেরয়েড দিচ্ছে। দেখো ব্যাপারটা, একটা সিনেমাও ছিল ঋতিক রোশনের, তোমার এটা যেই সিনেমাটাতে ও টিচার হয়েছিল বিহারে, একজন টিচারের জীবনী নিয়ে করা। তো সেখানেও যতজন কিন্তু মানে যখন আইএএস পরীক্ষা দিয়েছিল সবাই কিন্তু অ্যাকচুয়ালি পাস করেছিল, কোয়ালিফাই করেছিল। তো সেম কিন্তু কিছুটা ফিটনেস ইন্ডাস্ট্রিতে না, মানে ফিটনেসে বলবো না, সব জায়গাতে মানে হিংসার শেষ নেই। বুঝতে পারছো, তোমার প্রতি হিংসা তখন হবে যখন মানে যোগ্যতা থাকলে সমালোচনা হবেই সৌভিক। তো সমালোচনা তারই হয় যার মধ্যে ও সমালোচনা করার মতো কিছু থাকে, এজেন্ডা, তাই না? আমরাও কিন্তু তাই। আমরা যদি এমন একজন কাউকে দেখতে পেলাম ভাই, মানে তার লেভেল অনেক হাই, তাকে নিয়ে কিন্তু আমরা মানে বিশাল যে ভাবি বাবা, বিশাল অ্যাপ্রিসিয়েট করি তা কিন্তু নয়, তাই না? আমার থেকে এগিয়ে গেল, ঠিক আছে, আমি আজ তাহলে কী করলাম? মানে এই যে মানুষের একটা স্বভাব, ঠিক আছে, মানে কোনোদিন তুমি চেঞ্জ করতে পারবে না। কোচে কোচে হিংসা, অ্যাথলেটের মধ্যে হিংসা। এখন যেটা তোমার মানে যদি আমি 2025 এসে বলি যে হিংসা মানুষের মধ্যে প্রচুর, তুমি এটা কমাতেও পারবে না, এটা আবার শেষ করতেও পারবে না। এখন কোচে কোচে হিংসা থাকে, ঠিক আছে, এ ভালো অ্যাথলেট তো এ হচ্ছে বেশি বেশি পড়ছে, অ্যাথলেটের মধ্যে হিংসা থাকে, এ বেশি মেডেল পেয়ে যাচ্ছে, ঠিক আছে, এ কম পাচ্ছে। এবারে কোথায় নেই বল তুমি? এবার যখন তুমি প্রচণ্ডভাবে সমালোচিত হবে, জানলে প্রচণ্ডভাবে ট্রোল হচ্ছ, প্রচুর নেগেটিভিটি বাড়ছে, তার মানে তুমি ভালো কাজ করছো, তুমি সাকসেসের দিকে এড়িয়ে যাচ্ছ, তুমি একদম সাকসেসফুল হবে। আমি মানে আরেকটা কথা এটা বলি, মানে আমি এইগুলোতে গায়ে লাগাই না বা গায়ে মাখি না। তো একটা কমেন্ট আমি পেয়েছিলাম, বুঝলে তো, যে স্টেরয়েড, আরো অলিম্পিক করি, স্টেরয়েড নিলে নাকি মানুষের গায়ের চামড়া মোটা হয়ে যায়, কিন্তু মানুষ গায়ে কিছু মাখে না। এটা আমাকেই বলছে, ভাবছি কি আমার কাকা মনে পড়ে একটা, আরে এবারে আমি তোমাকে বলছি সৌমিক, তোমাকেই বলছি তুমিও স্টেরয়েড নাও, কারণ তুমি প্রচন্ড সেন্টিমেন্টাল, ঠিক তুমি আঘাত হবে না, গায়ের চামড়া মোটা হবে, কিছু গায়ে মাখতে পারবে না। তো একজন লিখেছে, আমি না প্রথমে ভাবলাম কিছু কমেন্ট করি যে থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, ভাগ্যিস গায়ের চামড়া মোটা হয়েছে, তার জন্য না আমি আঘাত পাই, না আমার কষ্ট হয়, না আমার ট্যান পড়ে, মানে সূর্যের রোদে ট্যান, ঠিক আছে, তো আমি ভালো আছি, আমাকে ক্রিম ইউজ করতে হয় না,
সানস্ক্রিন লাগাতে পারে না। তো দেখো, গায়ের চামড়া মোটা হলেই যে মানুষ এগুলোর সঙ্গে ডিল করতে পারে তা না। তোমাকে মাইন্ড স্ট্রং রাখতে হবে, খুব টাফ হতে হবে, যার সাথে যেমন তার সাথে তেমন মেলামেশা কথা বলা, ঠিক আছে? এবার আমি কি আর মানে ইয়ারটা করি না, মানুষ থেকে করি, বাকি সময় নিজের লক্ষ্যে ফোকাস থাকি, ঠিক আছে, স্ট্রং মাইন্ডে থাকি। এবার এটা আমি আমার মূল মন্ত্র সাফল্যে যদি বলি, মূল মন্ত্র বা প্রত্যেকটা মানুষকে সফল হওয়ার জন্য এটা আমি বলবো, সাজেশন দেব, 2 কান বন্ধ রাখো, 2টো চোখ খোলা রাখো, আর কিছু করতে হবে না। মানুষকে ভগবান 2টো করে জিনিস দিয়েছে, তার কিছু তো নিশ্চয়ই উদ্দেশ্য আছে। এই না, অনেকে বলে এক কান দিয়ে কথা শুনে এক কান দিয়ে বের করলো। আমি আমার এত বছরের জীবনে এটা আমি করি, আগে ওটা করতাম, তবু কিছু কথা না কানের থেকে যেত, জানো তো, বেরোতো না। তারপর থেকে 2টো কান বন্ধ করে দিই, 2টো চোখ খোলা রাখি, কথা ঢুকতেও নেই, কথা বেরোতেও নেই। চোখ খোলা রাখো, নিজের লক্ষ্যে এগিয়ে যাও, রাস্তা তো একটাই, কোনো বাঁক নেই, সোজা রাস্তা, তোমার লক্ষ্য সামনে, একবার উত্তরে একবার দক্ষিণে এরকম তো হয় না, এক লক্ষ্য সামনে, তোমাকে সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, ব্যাস। পুশ করার জন্য যাদেরকে রাখা দরকার লাইফে তারা থাকুক সারা জীবন, যারা পেছনে টেনে আনার জন্য ব্যস্ত তারা কানেতে থাকুক, আমি ব্যাক মারতে থাকবো, ব্যাক ওয়ার্ক তার জন্যই তো করিস। যত তোমার ব্যাক চড়া পাবে তো লোক পেছনে কথা বলবে, ঠিক আছে, সেগুলো ভেদ করে আসবে না। দেখো না, যখন আমি ব্যাক ওয়ার্ক করি তখন মানে অনেক ট্যাগলাইনটা দিই যে ব্যাক মানে পিচ চড়া হওয়া দরকার আছে, কারণ মানুষ পিছেই কথা বলে, সামনে এসে তোমায় কেউ কিন্তু কিছু বলবে না। কারণ সামনে এসে বলতে গেলে যে আই কন্ট্যাক্ট দরকার হয়, যে গার্ডস দরকার হয়, সেটা কজন মানুষের মধ্যে থাকে? কারণ তুমি নিজে গেল, তুমি কার সাথে কথা বলছো, তুমি তার সাথে চোখে চড়ে কি কথা বলছো, তুমি পেছনে গালি দিতে পারো, কিন্তু সামনে এসে একটা মানুষকে মুখের উপর গালি দিতে পারো না। তো অবশ্যই মানুষ পিছে কাজ করো, তুমি দেখা সামনের দিকে এগিয়ে। তোমার স্কুল যেটা, সেখানে কোন রকম কোনো কিছু এফেক্ট বা সেখান থেকে কিরকম কি তুমি ফিডব্যাক পেয়েছো এই কম্পিটিশনটা নিয়ে? অনেক ছেলেই কিন্তু ওখানে আমি জানি, তো ওখান থেকে অনেকেই ঝাড়গ্রামে সব পড়াশোনা করছে বা কাজ করছে, যেমন আমার জিমেই কিছু ছেলে আছে, আর আমার স্কুলের দিকে বা এখন ঝাড়গ্রামে সেটেল স্পিচিক করেছে। তো সেখান থেকে আমি অ্যাপ্রিসিয়েশন পাই, কারণ বলে না যে যেমন অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর, এরকম শুনেছো না ছোটবেলা থেকে? এবারে শূন্য মাথা কিন্তু ভয়ঙ্কর নয়, শূন্য মাথায় তুমি কোন রকম মানে ভয়ঙ্কর কিছু পাবে না, কিন্তু অল্প বিদ্যায় ভরা মাথা বিভৎস ভয়ঙ্কর। গ্রামের দিকে কি হয়, তারা নিজেদের কাজে ব্যস্ত, তাই না, তারা এই সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল না, জীবনে ব্যস্ত, যেটা চোখে সুন্দর মনে হচ্ছে সেটার অ্যাপ্রিসিয়েশন তারা রাখে। সুন্দর বলো, কেন সুন্দর, কি নিয়েছে পেছনে এত সুন্দর হয়ে গেল, কি ক্রিম মেখেছে এত সুন্দর, এইসব জটিলতা তারা পড়ে না। আমার স্কুলে আমি এত বছর ধরে চাকরি করছি, আমার খুব ভালো লাগে, পিসফুল মানুষজন। আমি রোজ যখন যাই দেখি যে প্রত্যেকটা মানুষ সকালে ওই জমিতে চাষ করে, তাই না, দুপুরবেলা এলো খেলো, বিকেলে আবার বেরিয়ে গেল, সন্ধ্যায় ঘর ঢুকে গেল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল, ডেলি রুটি। তারা মানুষের না কোনো চর্চাতে সামিল, কে কি করলো সেইটুকু সম্বন্ধে অবগত নয়, এমনকি ছেলে মেয়ে স্কুলে এসে কি পড়ছে সে সম্বন্ধে তো অবগত নয়, ঠিকঠাক বাচ্চারা খেতে পাচ্ছে তো স্কুলে ফিরতে নেই, এইটুকু। ও সেখানে কোনো জটিলতা বলো বা কোনো নেগেটিভিটি আমার এই 10 বছরের জীবনে আমি একবারও পাইনি, মানে কোনো খারাপ কিছু পাই। আমি যাই মানে যথেষ্ট সম্মান, মানে শহরের তুলনায় আমি বলবো গ্রামের দিকে বাচ্চারা অনেক মার্জিত, অনেক মার্জিত। এখানে তো তুমি শুনে থাকবে মানে মানে আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে যে কিছু বললেই মাস্টারকে মারতে যাচ্ছে ছাত্র, ঠিক আছে, ঢিল ছুটছে, বন্দুক মাথায় রাখছে, তার সঙ্গে তাদের গার্জেন নাকি তাদের। এখন যেভাবে টিচার পেটানো চলছে, তোমার কি মনে হয় সবাই বডি বিল্ডিং করা উচিত? বডি বিল্ডিং দেখো, যেভাবে তুমি এটা বলছো বডি বিল্ডিং এর আগে না আমি বললাম না মানসিক সুস্থ হওয়া দরকার। একটা মানে এই যে তুমি রিসেন্ট ধরো, এটা আমাদের কথা বলা উচিত, কেবিসিতে যে বাচ্চাটা, হ্যাঁ, যে আমাদের অমিতাভ মহাশয়ের সঙ্গে যে খারাপ ব্যবহার করলো, তা অনেক ট্রোল হয়েছে,
তো এখানে দেখো, এখানে বডি বিল্ডিং এ যায় আসে না, বাচ্চাটার আচরণ মার্জিত হওয়া উচিত ছিল, ব্যবহার ভালো হওয়া উচিত ছিল। তার জন্য কিন্তু তাকে তার বাড়ির লোকের শিক্ষার দরকার ছিল। স্কুলে পড়লে যদি শিক্ষিত হয়ে যাওয়া যায়, তাই না? বডি বিল্ডিং করলে যদি লোককে পেটাবো পেটাবো এরকম মনোভাব হয়, এটা তো ঠিক নয়। তোমাকে আগে মানে সেই মনুষ্যত্ব ধরে রাখতে হবে, তাই না? সব জায়গাতে ধরো গায়ে হাত তুলে দেবো, রাগ দেখাবো, তাই না? বা হাত কাটা কাটা কথা বলবো। আগে মানুষটাকে তুমি বোঝো, তুমি কার সামনে বসে আছো, তুমি কার সাথে কথা বলছো। তো তোমাকে আগে তো সেই আচরণটা বাঞ্ছিত করতে। অ্যাকচুয়ালি ব্যাড প্যারেন্টিং। ব্যাড প্যারেন্টিং হলে বাচ্চা তুমি পুরোপুরি স্পয়েলড। অনেক প্যারেন্টস বলবে যে প্যাম্পার করি, কিন্তু মানে প্যাম্পার করার হচ্ছে কতটা ভয়ানক না এখনকার দিনে বলছি। আগেকার দিনে আমার মা বাবা কিন্তু আমাদের প্যাম্পার, আমরা জানতামই না। আমরা জানতাম না যে প্যাম্পার জিনিসটা কি। জানতাম মা বাবার শাসন। মা তবু খুব কম করতো, হয়তো যখন পারতো না সামলাকে তখন দুমদাম দিয়ে দিত। পরিষ্কার কথা, যে কোথায় লাগলো, কোথায় সে মাঠটা পড়লো ভাই দেখার দরকার নেই, দুমদাম দিয়ে দিলে বাচ্চা বসে থাকবে, এটুকুই সে বুঝতো, আমরা ওটুকুই পেয়েছি। বাবা প্রচন্ড রাগিস, সে ঘড়ির কাঁটা যদি ধরো পড়তে গেছি, সাপটা পেরিয়ে গেছে, ঠিক আছে, ডেইলি পর ঢুকেছি, তখনই মানে বিভৎস পেটানোর উপর। মানে ছোটবেলা থেকেই তুমি ডিসিপ্লিন ছিলে। আমি প্রচুর, মানে সত্যি কথা বলতে প্রচুর শাসনে, মানে আমি বড় বয়স পর্যন্তই ধরো টিউশন বাবা ছাড়তে যেত, আনতে যেত। আমার এরকম নিয়ে কোনো অভিযোগ হয়নি যে আমাকে মানে আমি ফ্রিডম পাচ্ছি না, আমার কখনো ফিল হয়নি। মনে হয়েছে যে আমি সেফ, যে আমি সন্ধ্যেবেলা বাবার সঙ্গে বেরোচ্ছি, বাবা ছেড়ে আসছে, বাবা নিয়ে আসছে, আমি সেফ। একটা মেয়ের এটাই হওয়া উচিত, ঠিক আছে? তো এবারে প্যারেন্টিং মানে তো আমার প্যাম্পার পাইনি। এবার আমার মেয়ের ক্ষেত্রে প্যাম্পারটা আমি রাখি না তা না, কিন্তু সেই মাত্রায় রাখি যেখানে সে শাসনটা কাজে লাগবে আমার। খুব প্যাম্পারিং প্যারেন্টস হয়ে গেলে না, যেমনি আমার বাচ্চাকে বকবে, তার সেন্টিমেন্ট অ্যাটাক করে। ওই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে যে অনেকটা অধৈর্য। মানে এটা কি মনে হয় তোমার মোবাইল ঘেটে রিলস দেখে বাচ্চাদের অনেকটা মেন্টালি এফেক্টেড হচ্ছে, যে তাদের ধৈর্যটা হারিয়ে যাচ্ছে কোথাও? এখনকার দিনে মা বাবা এত বিজি এদের লাইফে, ঠিক আছে, তো বাচ্চাগুলো মোবাইল অ্যাডিক্টেড হয়েই যায় কম বেশি। এবার যত তুমি বাচ্চাদেরকে টাইম দেবে, যেমন আমাদের আগেকার দিনে কি হতো, তুমিও এটা পেয়েছো না, পরিমাণে খেলতে পেয়েছি অ্যাকচুয়ালি। সীমায় খোলা মাঠ পেয়েছি। এখনকার বাচ্চা না মাঠ খোলা পায় না খোলা আকাশ দেখতে পায়। ঘুম থেকে উঠলো, চার দেওয়ালের মধ্যে স্কুল থেকে ফেরার পরে টিউশন, এই সেই অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, পুরো বন্দি জীবন। এবার সেক্ষেত্রে মোবাইল অ্যাডিকশন একটা ব্যাপার থাকে, তার উপর এটাও একটা এফেক্ট ফেলে যে তুমি চার দেওয়ালের মধ্যে সমস্ত টাইম মাইন্ড এঙ্গেজ করে রেখেছে বারবার। ওরে একটা তুমি ভাবো, সকালবেলা টিউশন, তুমি সিম্পল ভাবো, সকালবেলা টিউশন, ফিরে এলো স্কুল থেকে ফিরে টিউশন থেকে ফিরে নাচ গান আবৃত্তি আঁকা, কি নেই, কেউ কেউ তো আবার স্টপ দিয়ে দেয়। আমার মনে হয় একটা বাচ্চাকে যদি প্রপার ভাবে মানে রিড করতে চাও, একটা বেটার ফিউচার বা লাইফে, তো দুটোকেই ব্যালেন্সে রাখা উচিত, ভালোবাসা এবং শাসন। মানে এটা আমার নিজের জীবনেও আমি পড়েছি, আমার নিজের জীবনেও আগামী দিনে আশা করি করতে পারবো, এখনো পড়ছি। বাচ্চা সবার কাছেই আদবের হয়, সেই আদবটা যেন অন্যের কাছে অমার্জিত আচরণ ব্যবহার এগুলো না নিয়ে আসে, এটাই করতে মা বাবা হওয়া উচিত। এবার কেউ হয়তো কোনো টিচার তার বাজে ব্যবহারের জন্য বকলো বা হয়তো কান মলে দিল, সেখানে গিয়ে যদি মা বাবা গর্জে ওঠে আপনি কেন আমার বাচ্চার গায়ে হাত দিলেন, বগলে, তো সেক্ষেত্রে প্যারেন্টিং দায়ী না। তুমি ডিফেন্ড করছো খারাপ জিনিস, মানে ভালো জিনিসটাকে তুমি ডিফেন্ড করে খারাপটাকে তুমি সাপোর্ট করছো। কিন্তু সেখানে যদি একটা বাচ্চা যখন বলবে তার মা বাবাকে যে আমাকে মাস্টারমশাই বা দিদিমণি কান মলেছে, বকেছে, আমি এটা করেছি, যদি তুমি সে বাচ্চাটাকে বোঝাও কেন করা হয়েছে, আগামী দিনে এটা না করা হয় বা না করো, তাহলে আমার মনে হয় চাই বেটার হবে, মানুষ হবে বা এগিয়ে যেতে পারবে। তো প্যারেন্টিং, ভালোভাবে প্যারেন্টিং খুব দরকার। আর বাচ্চার প্রথম শিক্ষাগুরু কিন্তু মা বাবা। বাচ্চা যা বাড়িতে শিখবে আগামী দিনে ভবিষ্যৎটা অনেকটাই নির্ভর করে সে কি হবে। কারণ কোনো দিকে ভালো মা বাবার ছেলেমেয়েরা বাজে হচ্ছে, আবার কোনো খুব গরিব বাড়ি থেকে মানে ছেলেমেয়েরা উঠে আসা মানে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আমাদের সামনে আসছে। তো পুরোটাই কিছুটা আবার ডিপেন্ড করে তোমার নিজের মানে কি বল নিজেকে পরিচালনা করার ক্ষমতা। আর কে বাইরে থেকে দেখবে মা বাবার থেকে দূরে আছি,
বিগড়ে গেছে। কেউ কেউ দেখবে আবার মা বাবার ডিসিপ্লিনটাই কিন্তু বাইরে ধরে রেখেছে। লাস্ট হচ্ছে জগন্নাথ দা, তুমি লাস্ট যখন তোমার সঙ্গে আমি পডকাস্ট করেছিলাম আগের বারে, তো তখন তুমি বলেছিলে যে জগন্নাথ দা মানে এখনো সেইভাবে রাজি নয় যে আমি একটা কম্পিটিশনে যাবো বা কিছু। তো জগন্নাথ দার সাপোর্টটা কিরকম, মানে এই যে তুমি পুরো ঘটনাটা তোমার ICN এ এই যে যাওয়া, তারপরে শুরু থেকে যে বডি বিল্ডিং, এটার পেছনে জগন্নাথদার কি সাপোর্ট আছে, কতটা কি মেন্টালি তোমাকে সাপোর্ট করেছে? প্রথম মানে স্টেজের জন্য মানে মামাদের প্রবলেম হয়েছিল, কারণ আউটফিট, ঠিক আছে। তো আমি যেটা আমি এখন সবার জন্য বললাম, আমার হাজবেন্ডকে ওটাই বলেছিলাম যে চিন্তা ভাবনা, মন মানসিকতা তুমি যেমন রাখবে, একটা মানুষকে তুমি সেভাবেই দেখতে, ঠিক আছে। অ্যান্ড হি প্রফেশনাল, যেটা আমি নিজেকেও সবসময় বলি, আর হচ্ছে আমার মেয়েকেও বলবো আগামী দিনে, ঠিক আছে। এমনটা নয় যে আমি তাকে বলবো সবসময় শাড়ি সালোয়ার পরে থাক, যেখানে যেমন যদি কখনো অ্যাকুরেটও হয় সেখানেও তাকে আমি এভাবে সাপোর্ট করবো, বি প্রফেশনাল। এমনটা নয় যে সে সংসার করবে না, সে অন্য সার্ভিস বা জব করবে না, তার পাশাপাশি যদি আমার মতো লাইফটা লিড করতে চায়, সেখানে কিন্তু কখনোই আমি বলবো না যে না, বি প্রফেশনাল, ছেলে হোক মেয়ে হোক, কারণ প্রফেশনাল হওয়াটা খুব জরুরি, জানো তো। স্কুলে যখন আমি টিচিং করাই, তো সেখানে আমাকে টিচার হিসাবে কিন্তু নিজেকে ডিল করতে হয়, তাই না। তো তারপর বডি বিল্ডিং, তো সেখানে আমার মানে রোল বলো বা পারফরমেন্স গুলো আলাদা। তো স্টেজে জিনিসটা ওখানেও কিন্তু আলাদা। তো তোমাকে প্রত্যেকটা জায়গায় তোমার পয়েন্ট অফ ভিউকে সেট করতে হবে, ঠিক আছে। তোমাকে আর মানুষ বলে না, মানুষ মানে এখনকার দিনে তোমাকে এটা বললাম আউটফিট নিয়ে এত ট্রোলিং কেন হচ্ছি, কারণ মানুষ এত স্টিরিওটাইপ মেন্টালিটি। না অ্যাকচুয়ালি যেটা তুমি বলছিলে জগন্নাথ দাকেও তোমাকে মানাতে হয়েছে আউটফিট নিয়ে। মিডল ক্লাস ফ্যামিলিতে অ্যাকচুয়ালি আমাদের সবারই থিঙ্কিং থেকে বেরোতে আমাদের একটু টাইম লাগে, তো এটার জন্য আই থিঙ্ক একটা কারণ। তো লাস্ট অব্দি কি হলো, মানে জগন্নাথ দা সেটা তো আমি পেরেছি, ঠিক আছে। আমি এটাই বলেছিলাম, খুব বেশি স্ট্রাগল করতে হয়নি, নিজের বরের সাথে স্ট্রাগল খুব কমই করতে হয়। তো একটা জিনিসই বলেছিলাম যে তুমি আমার স্ট্রাগল দেখছো, ঠিক আছে, আমি আজ এত বছর ফিটনেসে আছি, তো ওই স্টেজটায় যাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে, ঠিক আছে, অক্লান্ত পরিশ্রম বা যা কিছু নিজের চোখে সবকিছু দেখেছে। তো এবার যদি তোমার মনে হয় যে না, ওই স্টেজটা আমার জন্য বা আমি ডিজার্ভ করি, কিছু পাই না পাই ওটাতে যাচ্ছি না, ঠিক আছে। ওই স্টেজে দাঁড়ানোটা, ওটাতে আমি ডিজার্ভই বা আমার সত্যি দাঁড়ানো উচিত, তাহলে আমি খেলবো, ঠিক আছে। আর সঙ্গীতটা তো আমাকে বলেই ছিল, ঠিক আছে, যে তুমি খেলো, ওনার সাপোর্ট তো ছিলই, কিন্তু বাড়িতে আমার কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। তো হাজবেন্ডের ক্ষেত্রে যখন আমি জিনিসটা বললাম, ও কিন্তু এক বাক্যে বলেছিল না তুমি খেলো। যখন ও বললো খেলো, তখন আরো বেশি একটু নিজেকে কনফিডেন্ট ফিল করলাম। তবু যখন ভাবতাম যে কি গো, হবে তো, পাবো তো, এতদিন খাটছি, ওই আমাকে বলতো যে, যেটা আমি অন ক্যামেরা এখন বলছি, যে প্রো কার্ড ছিনিয়ে নিয়ে আনবো, ঠিক আছে। আর সেটাই ছিনিয়ে নিয়ে এসছি, ঠিক আছে। যদি না দেয় আমরা ছিনিয়ে আনবো, ঠিক আছে। তো তাই নিয়ে এসছি, মানে সত্যি বলছি, মানে ও হয়তো আমার থেকে বেশি খুশি হয়েছে। মানে হায়দ্রাবাদে টোটাল যে এক্সপিরিয়েন্সটা আমরা করেছি, মানে পার্সোনাল লাইফ বলো, প্রফেশনাল লাইফ বলো, বা আমার সারাউন্ডিং, ঠিক আছে, সঙ্গীতদের সাথে কাটানোর সময়, টিমের সাথে, মানে ওভারঅল খুব ভালো। মানে সত্যি বলছি, যখন 26 থেকে আমরা ফিরে আসি না, মানে খুব খারাপ লাগছিল। কত মানে হায়দ্রাবাদকে অতটা চিনি না বা চিনতামও না, কিন্তু ওই চাপ দিই ওখানকার লোকজন, স্টেজ বা ঘোরাফেরা, মানে আলাদাই একটা মেমোরেবল ইভেন্ট গেছে ICN। আর যে মানে জাজরা ছিলেন তাদের সাথে বিভিন্ন অ্যাথলিটদের সাথে পরিচয়, ফটোগ্রাফার, মানে অনেক কিছু, মানে ইনহ্যাক অনেক কিছু পেয়েছি, অনেক কিছু নিয়ে এসেছি, কিছু স্মৃতি হিসেবে থেকে যাবে, কারণ আবার ICN কবে করবো জানি না, ঠিক আছে। আর কিছু তো যেটা আমি অ্যাচিভ করে নিয়ে এসেছি, সারা জীবন থাকবে। তোমার ফিটনেসটা কি তুমি এখনো মেনটেন করছো, যেটা তোমার ওই কম্পিটিশনে ছিল, এখন যা ছোটে কি? ওটা তো ICN এর জন্য করেছিলাম, তো ওটা তো আমার অন স্টেজ হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে আমাদের একটা কম্পিটিশন আছে নেক্সট ইয়ার মেবি, ওটা সঙ্গীতদারই ডিসাইড করবে। তো আপাতত যেটা আমার চলছে সেটা একটু বাইকিং ফেজ চলছে, ঠিক আছে। মানে ওই সময় তো অনেকটা মানে আমাকে কাটিয়েছিলাম আমি, তো ওখান থেকে
এখন বাল্কিং ফেজে দাদা নিয়ে এসছে। একটা যে কম্পিটিশনটা রয়েছে ওটাতে তোমাকে 6-8 মাস মতো টাইম আছে, তার মধ্যে আমাকে একটু সাইজ আনতে হবে আর কি। এই পুরো গেমটাই এটা, তুমি যত ভালো মানে গেম করবে, এটা সাইজ বাড়ানো বলে, তত ভালো প্রেপে কাটিং পায়। ঠিক আছে, এবারে কি খেলা কবে আছে সেটা আমি জানি, দাদা জানে, ওটা এখন আমি পাবলিক করছি না। এই যে একটু আগেই বললাম যে নজর লেগে যায়। পুরো না এই স্বপ্নের কথা বলা উচিত না, মনেই থাক। যদি কখনো ওই স্বপ্নটা আবার পূরণ হয়, আবারও তোমার কাছে বসবো, আর এরকমই একটা আড্ডা হবে, সব শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই একটু অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা এই কারণেই দরকার। ধরো যাদের মাথাতে আছে, যারা প্ল্যান করছে, তারা কিভাবে জিনিসটা নিয়ে যাবে, তারা কিভাবে এগোবে, তারা কিভাবে মানে নিজেকে ওই প্রিপারেশনে নিয়ে যাবে, তাদের মাইন্ডসেট কি হওয়া উচিত, সবারই কিন্তু জানা উচিত। হ্যাঁ, এটা কিন্তু কেউ বলে না, মানে আমি নিজে তো মেয়েদেরকে নিয়ে ব্যাপারটা আমি বেশি ভাবি। অনেক মেয়েই আছে স্ট্রাগল করছে, ঠিক আছে, মানে অ্যাথলেট হিসেবে, আর নিজেকে ধরো দেখতে চাইছে ওই জায়গাতে, ঠিক আছে, তো কিন্তু ওরা পিছিয়ে যায়। মানে দেখেছি বা অনেকের সাথে আমার কথা হয়, শুধুমাত্র ফ্যামিলি কিছু মানুষ যারা ডিফেম করছে বা ডিফেম করার চেষ্টা করছে, তাদের নজরে আসতে চাইছে না, ইচ্ছে করে পিছিয়ে যাচ্ছে। আর পুরোটাই হচ্ছে ধরো মানে ট্রেনিং এর অভাব, ঠিক আছে। তো যারা, যেসব মেয়েরা বা ছেলেরা বলছি, সবাইকে বলছি, যারা অ্যাথলেট জিমে যাওয়াটা ব্যাপার না, আমি আগেও বললাম, যারা অ্যাথলেট হতে চাইছো, যে আমি স্টেজ পারফর্ম করব, আমি অ্যাচিভমেন্ট নিয়ে আসবো, আমি খেলবো, নিজের পরিচিতি বানাবো, তাদের জন্য প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে প্রপার কোচ। জিমে ভর্তি হয়ে, প্রত্যেকটা জিমে এখন ট্রেনার থাকে, সার্টিফাইড ট্রেনার থাকে। সার্টিফাইড ট্রেনার মানে কিন্তু এটা নয় যে সে প্রেপ কোচ, বলে গেল, বোঝাতে পারলো না। প্রেপ কোচ কিন্তু আলাদা, ঠিক আছে। আমি কিন্তু জিম ট্রেনার, আমি কিন্তু সার্টিফাইড ফিটনেস ট্রেনার, বাট আই এম নট প্রেপ কোচ, আমি প্রেপ করাই না, ঠিক আছে। তো অ্যাথলিট যারা হতে চাইছো বা হ্যাঁ বাটা স্বপ্ন আছে চোখে, ছোট ছোট অনেক গেম আছে, এমন নয় আমাকে বড় গেমেই যেতে হবে, অনেক খরচ, সেটা ব্যাপার, এটা পরের কথা। অনেক ছোট গেম আছে, আর ছোট ছোট সিঁড়ি পেরিয়েই কিন্তু মানুষ ওপরে ওঠে। স্টেপ জাম দিয়ে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে 5th ফ্লোরে উঠতে পারবে না, ওটা উচিত নয়। তো এখানে কোনো লিফট নেই তার উপর, ঠিক আছে। তো প্রপার কোচ হায়ার করা উচিত। অনেককে আমি এই রেকমেন্ডেশন দিয়েছি যে প্রপার কোচ আগে হায়ার করতে হবে, ঠিক আছে। তারপর তুমি জিম যাচ্ছ, তোমাকে ট্রেনার ট্রেনিং করাচ্ছে, ওটা তোমার ফিটনেস লাইফ, ডেইলি লাইফ, শরীর চর্চা করছো তুমি, তো এটা তো সবাই করে, টাকা দিলেও করলো, কিন্তু প্রেপ জিনিসটা পুরোটা আলাদা। তুমি অ্যাথলিট হয়ে তুমি স্টেজ পারফর্ম করবে, ঠিক আছে, তোমার স্বপ্নগুলো পূরণ করবে আস্তে আস্তে, দেন তোমার সবকিছু সেট করে দিলে কোচ। তোমার ডায়েট বলো, ঠিক আছে, তোমার ওয়ার্কআউট বলো, তোমার ঘুম বলো, কতক্ষণ ঘুমোবে, কখন উঠবে, কতটা জল খাবে, এভরিথিং তার উপর। এবার তোমাকে সেখানে ডেডিকেশন রাখতে হবে, তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। কারণ কোচ তো নিশ্চয়ই ম্যাজিশিয়ান নয় যে তুমি গেলে সে তোমাকে 1 মাসে রেডি করে দিল। সেও একটা মানুষ, তোমার বডি বুঝতে তারও টাইপ লাগবে। তুমি কি লাইফস্টাইল লিড করেছো এতদিন, তুমি তোমার ফুড হ্যাবিট কি, তোমার অ্যানাটমি কি, তোমার বডিতে কিভাবে কি রেসপন্ড করে, কার বুঝতে টাইম লাগবে, ঠিক আছে। তুমি ঢুকিয়ে আশা করতে পারো না যে 1 মাসে আমি কোচিং নিচ্ছি, আমাকে একটা মেডেল এনে দিই, যখন এনে নিতে পারবে না, কোচটা খারাপ হয়ে গেল, এটা তো উচিত না। কারণ তুমি, তোমার সাথে কোচের রিলেশন এমনই হবে যে তুমি তার অন্ধভক্ত, ঠিক আছে। সে জান, মানে অ্যাকচুয়ালি তাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা খুব বড় জিনিস যে কোনো সম্পর্কে, তো আজ এই কোচ, কাল সেই কোচ, এখানে ভালো লাগছে না, সেখানে যাব, সেখানে ভালো লাগছে না, ওখানে কম টাকা না, এখানে বেশি না, এটা না সাধনা নয়, ঠিক আছে। তুমি জিমে কি দেখবে, তুমি জিমে মেশিন দেখবে যেখানে আমি ওয়ার্কআউট করতে পারবো, সে 500 নিক, 200 নিক, 1000 নিক, আমার নিয়ে কথা। আমি মেদিনীপুরে 1 মাসের জন্য জিম করে 1000 টাকা দিয়ে, আমার জিম নিয়ে কথা, সে 1000 নিক, 2000 আমি চাইনি, ভাই 2000 নিচ্ছে, জিম বাবু তুই করবো না, থাক, 500 টাকা জিম খুঁজবো, তার মানে তুমি তো ভালোবাসো না, তুমি ডিল করছো টাকা। তো তুমি যেখানে খেলতে চাইছো, তোমার গুরু কিন্তু কোচ, তোমাকে তৈরি করবে, নিজেকে সমর্পণ করতে শেখো তার হাতে। আমি একদমই তাই, মানে আমি একদম November 2 till now
আমি দাদাভক্ত হনুমান, সত্যি কথা, দাদাভক্ত হনুমান। ওই বিশ্বাসটা রাখতে হবে, ওটা করতে হবে। বিশ্বাস রেখেছি, দাদা সেভাবে আমাকে ডিল করে, লিড করে, আমি সেটার মর্যাদা দিতে পেরে আমি খুব খুশি। এখনো পর্যন্ত তাদেরকে সেই সম্মান দিতে পেরেছি, সেই জায়গা দিতে পেরেছি, সেই মেডেলগুলো এনে দিয়েছি। তার কাছেও তো ফেলিয়েন না, তুমি যদি কিছু না করতে পারো তারও একটা, তাও খারাপ লাগবে, সে একটা ডিমোটিভেট হবে যে আমারও কোথায় বলদ আছে। একটা কোচ কিন্তু মানে 200% দেয়, জানো তো, কিন্তু অ্যাথলিটস ওরা বুঝতে চায় না। সে কি ভাবে যে রাতারাতি সবকিছু হয়ে যাবে, কিন্তু প্রত্যেককেই বলবো যে প্রপার কোচ দরকার এবং সেই কোচের প্রতি অগাধ বিশ্বাস থাকা দরকার। নিজেকে সময় দেওয়া দরকার, নিজেকে সময় দেবে, তাকে সময় দেবে, দেখবে ঠিক স্বপ্ন পূরণ হবেই। আরই দরকার বলতে সবার জন্য বলবো যে যার যেটা স্বপ্ন আছে, বাসা আসবে, ওটা পেরিয়ে এগোতে হবে। যে ওটা পেরিয়ে এগিয়ে যাবে সে সফল, আর যে পিছিয়ে পড়বে সে পিছিয়ে। থ্যাংক ইউ পায়েলদি। অ্যাকচুয়ালি পডকাস্ট এখানে শেষ করব। আর অনেক কিছু মানে আমারও নিজের প্রচুর কোশ্চেন ছিল, কারণ আমি এত ট্রোলিং দেখেছি তোমাকে নিয়ে, এত কথাবার্তা দেখেছি, কোথাও মনে হয়েছিল যে আমিও গিয়ে কথা বলি, জানা দরকার, আর বাকিদেরও জানা দরকার। কারণ তুমি একটা জায়গায় পৌঁছেছো, সেখানে গিয়ে যদি এইসব কথাবার্তা হয়, মানুষ কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছে, নেচারালি যারা নিচ্ছে, তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায় যে আমি ওটাতে কি করে যাব। পায়েলদি তাহলে এই জিনিসগুলো ইউজ করে যায়, আমাদের কাছে তো সেই পর্যাপ্ত টাকা নেই বা সেই জায়গাটা যেতে পারবো না। তো এইগুলো অনেকটা প্রবলেমেটিক, অনেকের ক্ষেত্রে ডিমোটিভেট বা একটা কারণ হয়ে ওঠে। ও থ্যাংক ইউ এগুলো ক্লিয়ার করার জন্য। তুমি আরো আগামী দিনে অন্যান্য কম্পিটিশন খেলো। এটুকু বলবো যারা ন্যাচারাল বডি বিল্ডার আগামী, তাদের জন্যই বলবো যে ন্যাচারাল হিসেবে অনেক ভালো ভালো খেলা আছে, ঠিক আছে? টাকা থাকা না থাকা এটা বড় কথা নয়, যদি তোমার লক্ষ্য স্থির থাকে, তোমার মনের মধ্যে জেদ থাকে, সবকিছু ম্যানেজেবল, জানো তো, সবকিছু। মানে হয় না যে কোনো জিনিসের জন্য আমার না বরিয়ার হয়ে যায়, তখন আমরা জলে ঝাঁপ দিচ্ছি না আগুনে ঝাঁপ দিচ্ছি, আমাদের বুঝ থাকে, এই মরিয়াটা হতে হবে। তো সবাই এলির মতো এগিয়ে যায়, যারা এনহ্যান্সড স্টেজ পারফর্ম করছে, ওইটা আমার বেস্ট উইসেস। আর যারা ন্যাচারালি এগোতে চাইছে তাদের জন্য আরো বেশি বেস্ট উইসেস, যে তারা অ্যাটলিস্ট চেষ্টা করছে লক্ষ্যে পৌঁছানো নিজের মতো করে। তো ওয়ার্কআউট, ডায়েট দুটো ভালোভাবে করুন, ভালো থাকুক, সুস্থ থাকুক। থ্যাংক ইউ।